সবাই নিজের নিজের বন্ধ করে দে। হ্যাঁ, যখন দরকার পড়বে তখন অন করে বলে নিবি, নিয়ে আবার বন্ধ করে দিবি। হ্যাঁ। তো আজকে আমরা লিমিট স্টার্ট করব। সাপোজ লিমিট একটা ফাংশন, এর এফ অফ এক্স একটা ফাংশন আছে। ফাংশনটা এরকম আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, এরকম একটা ফাংশন আছে। এবার প্রশ্ন হচ্ছে এই ফাংশনটার আমি বললাম যে টু পয়েন্ট মানে এফ অফ টু বের করতে বলছি। তাহলে যদি আমি এফ অফ টু বের করি, তাহলে উপরে কত হবে, টু এর স্কোয়ার ফোর মাইনাস ফোর বাই টু মাইনাস টু, তাহলে উপরে হয়ে গেল জিরো, নিচে হয়ে গেল জিরো। তাহলে কি হলো, এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশনটার টু পয়েন্টে কোনো মানই পাওয়া গেল না, এটা হচ্ছে ইনডিটারমিনেন্ট। এই ফর্মটাকে বলা হয় ইনডিটারমিনেন্ট। তাহলে কি দুই পয়েন্টে এই ফাংশনটার মান পাওয়াই যাবে না? লিমিটের কাজ হলো এই দুই পয়েন্টে ফাংশনের সীমাস্ত মান বের করা, এটাই হচ্ছে লিমিটের কাজ। কারণ দেখতে পাচ্ছি যে এখানে দুই বাদ দিয়ে যে কোনো মান বসা, এক্স এর জায়গায় এক্স এর মানটা যে কোনো বসা, দুই বাদ দিয়ে এক বসা, তিন বসা, চার বসা, যে কোনো কিছু বসা, দেখ মানটা পেয়ে যাবি, কিন্তু দুইয়ের ক্ষেত্রে মানটা পাবি না, তাই কি না? তার জন্য দুইয়ের মানটা পাওয়ার জন্য আমাদের যে পদ্ধতি দরকার পড়বে সেটাকেই বলছি আমরা লিমিট। তো প্রশ্ন হচ্ছে দুইয়ের মান কেমন করে বের করবো, আমি একটু জাস্ট প্লট করছি একটা ছবি। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস সাপোজ। এক মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আমি বললাম একটা ফাংশন আছে এইরকম টাইপের, এরকম ফাংশন, যেটা হচ্ছে, এটা হচ্ছে এক নম্বর এক পয়েন্ট, এটা হচ্ছে দুই নম্বর দুই পয়েন্ট। তাহলে দেখ তো দুই নম্বর পয়েন্টে এক্স এর মান যখন দুই, তখন কি ভ্যালুটা আছে এখানে, ফাঁকা আছে, কিছুই নাই। তার মানে কি এই ফাংশনটা দুই পয়েন্টে মানে দুইয়ে ভ্যালু দিচ্ছে না। তাহলে আমার দুই এক্স এর মান যখন দুই হবে, তখন কি আমরা এই ফাংশনটার এফ অফ এক্স ফাংশনটার কোনো ভ্যালু পাবো না? তার জন্য লিমিট কি বলছে যে হ্যাঁ পাবো, যদি আমি দুইয়ের ঠিক কাছে বাম দিকে অথবা ডান দিকে কোনো ভ্যালু পেয়ে যাই এবং দুটোই ভ্যালু যদি সমান হয়, তাহলেই বলতে পারবো যে এই এফ অফ এক্স ফাংশনটার সীমাস্ত মানটাই হবে এই এফ অফ টু এর মানের সঙ্গে সমান। দেখ আমার কথাটা বুঝতে পারছিস কিনা, আমি একটু আরো ভালো ডিপলি বোঝাই ভালো করে, তাহলে আরো বুঝতে পারবি। দেখ, এফ অফ এক্স, এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে উপরে আর নিচে আছে এক্স মাইনাস টু, তাহলে উপরটাকে লিখতে পারি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ডিভাইডেড বাই, নিচে তো এক্স মাইনাস টু আছে। এবার এক্স মাইনাস টু কেটে যাবে, তাহলে পরে কি থাকলো, এক্স প্লাস টু। তাহলে আমার এফ অফ এক্স ফাংশনটা কত পেলাম, এক্স প্লাস টু। এবার এবার যদি আমি এফ অফ টু বসাই মানে এফ অফ টু এর মানটা বের করতে চাই, তাহলে কত পাবো, ফোর। এইভাবে তো আমরা সরাসরি পেয়ে যাচ্ছি এফ অফ টু ইকুয়াল টু ফোর, কিন্তু যখন ফাংশনটা এরকম টাইপের ছিল, এই যে এখানে যেটা আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর বা এক্স মাইনাস টু, তখন কিন্তু এফ অফ টু এর ভ্যালুটা পাচ্ছিলাম না। কিন্তু আমার দরকার এই সমস্ত জায়গাতেই মানটা বের করার। কিন্তু এখানে আমরা এক্স এর মান যখন টু বসাচ্ছি, তখন এখানে জিরো বাই জিরো ফর্ম আসছে। কিন্তু এখানে যখন এটাকে কেটে দিচ্ছি আমি এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কে, তখন চলে আসছে এফ অফ এক্সটা এক্স প্লাস টু। সেক্ষেত্রে কিন্তু এফ অফ টুটা পেয়ে যাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমরা পাচ্ছি না, আমাদের এই ক্ষেত্রেই বের করতে হবে। এখানে না হয় কেটে গেল ওই জন্য পেয়ে গেলাম, কিন্তু যদি না কাটে তাহলে কি হবে, আমি আরো বলছি ভালো করে। তাহলে বল, এফ অফ এক্স ফাংশনটা কত ছিল বললাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর, একটু তোরা রিপ্লাই করিস এবার, হ্যাঁ, এক্স মাইনাস টু। উপরে এটা এটা সরি একটু ভুল হচ্ছে। কি ব্যাপার, বোতামটা কাজ করছে না এখন, আচ্ছা। এক্স মাইনাস টু, তাহলে তোরা বলতো এফ অফ টু পয়েন্ট জিরো 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 ওয়ান কত হবে, এখানে মান বসা এক্স এর জায়গায়। তাহলে এখানে হবে টু পয়েন্ট জিরো 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 ওয়ান তার হোল স্কোয়ার, তাই তো, মাইনাস ফোর বাই টু পয়েন্ট জিরো জিরো
0.01 মাইনাস 2 এটা হবে। স্পষ্ট দেখ উপরে কত হচ্ছে 4 পয়েন্ট সামথিং হবে 0.00001 এরকম টাইপের হবে। এক্স্যাক্টলি আমি বলছি না কিন্তু এরকম টাইপেরই হবে। আর এটা তো 4 আছেই উপরে, তাহলে নিচে কত হচ্ছে 2.001 থেকে 2 বাদ দিলে হবে 0.0001 এরকম হবে। তাহলে বল উপর থেকে যদি আমি 4টা বাদ দিই তাহলে উপরেও আসবে 0.0000001। এক্স্যাক্টলি লিখছি না মানে এরকম ব্যাপার, 0.0001, তাই তো? আচ্ছা 2.0001 এর স্কোয়ার করলাম তার 4 পয়েন্ট এটা আসলো, তাহলে অ্যান্সারটা আসছে কার কাছে আসছে দেখ, যদি আমরা দেখি তাহলে এটা হবে কত? হুম, কার কাছাকাছি আসছে? জিরোর। হ্যাঁ। হুম, তাহলে কত হবে? কিছু একটা সামথিং কিছু একটা হচ্ছে এখানে। এটা থাকুক, এবার আমি আরেকবার বলি। এবার এই মানটা বসা 1.9999, মানে আমি কি করছি বলতো, দুইয়ের কাছাকাছি একটা সংখ্যা বসাচ্ছি, মানে এরকম যখন আমি গ্রাফে দেখাচ্ছিলাম এই পয়েন্ট যদি 2 হয় তাহলে 2 এর ঠিক কাছের একটা ডান দিকের সংখ্যা সেটা 2.001, একটা বাম দিকের সংখ্যা যেটা বলছি 1.999, এই দুটো সংখ্যা বসিয়ে আমি চেক করছি ভ্যালুটা কত আসছে এবং ভ্যালুটা সমান আসছে কিনা ওটা আমি চেক করছি। তো দেখ 2.001 বসিয়ে এরকম টাইপের মান আসলো, এবার যখন আমি 1.99 বসাচ্ছি তখন কত ভ্যালু আসছে দেখ। 1.999, তিনটেই 9 নিচ্ছি, বেশি নিচ্ছি না। স্কোয়ার মাইনাস 4 তো আছেই, ডিভাইডেড বাই 1.999 মাইনাস 2 আছে, তাহলে অ্যান্সার কত হবে? 1.99 তার হোল স্কোয়ার কত হয়? 3 পয়েন্ট সামথিং হবে, 3 পয়েন্ট কত হবে? আচ্ছা হ্যাঁ, 3.97 করে দিচ্ছি, 97 করে দিচ্ছি, মাইনাস 4 বাই এটা এটা থেকে কত হবে, না হবে 1 পয়েন্ট মাইনাস আসবে সবটাতে অবশ্যই। তাহলে 1.999 থেকে আমরা বাদ দিচ্ছি কত, 2, তাহলে 0.001 আসবে, তাই তো? মাইনাস আসবে অবশ্যই। তাহলে উপরে কত আসছে? তাহলে উপরে আসছে কত, -0.03, আর নিচে আসছে -0.001। তাহলে তুই দেখ তো স্পষ্ট মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে পরে কি থাকছে, যদি আমি দশমিক গুলো উঠানোর চেষ্টা করি তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 3/100 আর নিচে হচ্ছে 1/1000। হ্যাঁ, তাহলে 3/100 আর এর নিচে হচ্ছে 1/1000। যদি আমি কাটি তাহলে কত হবে, 30 এর কাছাকাছি চলে যাবে নাকি? দুটো দুটো শূন্য শূন্য কাটলো, 10টা উপরে যাবে, তাহলে 30 এর কাছাকাছি যাচ্ছে এটা। আর উপরেরটা ভ্যালুটা যদি দেখিস, আমি যেহেতু একটু এক্স্যাক্টলি আমি ভ্যালুটা বের করিনি, এটা 10 এর কাছাকাছি যাবে। তাহলে দেখ দুটো ভ্যালু আলাদাভাবে এক্সিস্ট করছে, মানে আমি এফ যখন 2.001 দিলাম তখন অন্য কিছু ভ্যালু চলে আসলো, এফ যখন 1.999 দিলাম তখন অন্য ভ্যালু চলে আসলো। এবার আরো একটু দেখ ভালো করে, এফ অফ এক্সটা কত ধরেছিলাম আমি, এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, তাই তো? x-2, ওকে। এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 2 এ এক্স এর মানটা যখন 2 তখন কিন্তু এটা এক্স ভ্যালিড না, তো নট ইকুয়াল টু 2 এর জন্য এইটা এফ ফাংশনটা ভ্যালিড, তাই তো? তো আরো কাছাকাছি আসে 2 এর আরো কাছে, আর এদিক ওর থেকে আরো কাছে, মানে বাম দিক থেকে 2 এর আরো কাছে যদি আমি আসি তাহলে যা মান হবে, আমি ওটা একটু বেশি দূর হয়ে গেছিল তার জন্য এর আগেরটা দেখ একটু বেশি হয়ে গেছিল, আরো ক্ষুদ্র সংখ্যা নেবো, এর থেকে আরো ক্ষুদ্র সংখ্যা নেবো। এটা একটু একটু ক্ষুদ্র সংখ্যা হয়েছিল, আরো ক্ষুদ্র সংখ্যা নেবো 2.0000001 এরকম ক্ষুদ্র সংখ্যা নেবো, আর এখানে
1.99999 আরো ক্ষুদ্র সংখ্যা যদি নিই, আমি আর পড়ে দেখাচ্ছি না, হ্যাঁ, তাহলে দেখবো যে 2.00000 আরো যদি আমি এরকম করে নিই, আর এখানে এর যেটা মান হবে সেটা হবে 4-এর কাছাকাছি। আর 1.99999 এরকম যদি আমি নিই মানটা, তাহলে এটাও হবে 4-এর কাছাকাছি। দুটো মান সমান হবে। তার মানে আমি এটুকুই বলতে পারি যে এই যে 2 পয়েন্টে এখানে কোনো মান পাচ্ছিলাম না, কিন্তু 2 এর বাম সাইডে আর ডান সাইডে মান পাচ্ছি, এবং ওই দুটো মান সমান হয়ে যাবে কাছাকাছি। তো এইটাকে এইভাবে লেখা হয় যে এফ অফ টু টেন্স করবে, টেন্স এটা বলে টেন্স, টেন্স টু 4 অ্যাজ এক্স টেন্স টু, এক্সটা কোথায় টেন্স করছে, দুতে, আচ্ছা সরি, এটা এটা এফ অফ এক্স করছি, এটা টু না, এটা এফ অফ এক্স করছি। আমি বললাম এফ অফ এক্সটা 4-এর দিকে যাবে যখন এক্সটা 2-এর দিকে যাবে। এই কথাটা কি বুঝতে পারছিস? ভালো করে লক্ষ্য কর, এখান থেকে আমরা যখন বাম দিক থেকে পয়েন্টটা নিচ্ছিলাম 2.00, সরি ডান দিক থেকে 2.001, তো দেখ দেখ আস্তে আস্তে কিন্তু এই ভ্যালুটা 2.0001টা 2-এর দিকে আসছে, আসছে কিনা? ওই জন্য আমি বললাম এক্সটা যখন 2-এর দিকে যাবে তখন এফ অফ ওই 2.001 মানে এফ অফ এক্সটা 4-এর দিকে যাবে। কি আমার কথা বুঝতে পারছিস? সিমিলারলি যখন এক্সটা বাম দিক থেকে 1.999 মানে এটা কি বাম দিক থেকে যাচ্ছে, এইভাবে যাচ্ছে এটা, আর ওটা কি হচ্ছে ডান দিক থেকে আসছিল, এটাও যদি বাম দিক থেকে যেতে গিয়েও যদি ওই 4ই হয়, ওই জন্য বলছি এক্স টেন্স টু 2। আমি আরো একবার ভালো করে বলি, লিমিট এক্স টেন্স টু যখন 2 মাইনাস, মাইনাস মানে বাম দিক থেকে যাচ্ছে, এটুকু বোঝ। এবার লিমিটটার আমি কনসেপ্টে আসছি, এবং এফ অফ এক্সটা যাচ্ছে কোথায়, 4-এ। আর যখন লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, তখন এফ অফ এক্সটা যাচ্ছে কোথায়, এটাও যাচ্ছে 4-এ। খেয়াল কর তুই আমার কথাটা, আমি এই যে কথাটা লিখলাম যে এফ অফ এক্স, আমি দাগ দিলাম নিচে, এফ অফ এক্সটা 4-এর দিকে যাচ্ছে অ্যাজ এক্স টেন্স টু 2, এক্সটা 2-এর দিকে যখন যাবে তখন এফ অফ এক্সটা 4-এর দিকে যাবে। এই কথাটাকে আমরা এইভাবে লিখলাম, কোনো প্রবলেম আছে? এই লিমিটের ফর্মে এই কথাটাকে লেখা হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম যে এফ অফ টু যদি এই ফাংশনটাতে বসাস, কোন ফাংশনটাতে, না এই ফাংশনে যদি বসাস এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, আর এখানে যদি এক্স ইকুয়াল টু 2 বসাস তাহলে 0/0 ফর্ম আসছে। এখানে কিন্তু ভ্যালুটা বের করা যাচ্ছে না, কিন্তু যখনই ফাংশনটাকে এভাবে দেখবো, লিমিট লাগিয়ে দেবো এক্স 2 থেকে ছোট ভ্যালুতে আর 2 থেকে বড় ভ্যালুতে দেখবো, এবং যদি দুটো সমান হয়ে যায়, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, আর লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, এই দুটো ফাংশনের ক্ষেত্রে যদি ভ্যালুটা সমান হয়ে যায়, দুটোই সমান, তাহলে বলবো লিমিট এক্সিস্ট করছে, এবং ওই ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টে এফ অফ এক্স এর সীমাস্ত মান আছে। এটাই হচ্ছে লিমিট। আমার কথা কি বুঝতে পারলি? না বুঝতে পারলে আরো বুঝতে পারবি, আবার করি আমি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবি। তাহলে একটা ফাংশন এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এই ফাংশনটা নিলাম, ঠিক আছে? এবার 1 নিয়ে নিচ্ছি, তাহলে তোরা বল আমরা কোন পয়েন্টে এই ফাংশনটার লিমিটের সীমাস্ত ভ্যালু পাবো না, তোরা বল একটু। এফ অফ এক্স 1 না, এক্স এর মান যদি 1 হয়, তাহলে আমরা এই ফাংশনের সীমাস্ত, সরি এফ অফ 1টা পাবো না আমরা। যদি এক্স এর ভ্যালু 1 হয় তার মানে কি এফ অফ 1 এই মানটা দেখবি 0/0 ফর্ম চলে আসছে, যেটা ইনডিটারমিনেট। আমি একটা কথা বলি, লিমিটের ক্ষেত্রে দুটো ফর্মই বেশি করে আসে তোদের ক্ষেত্রে, 11 12 এর ক্ষেত্রে, সেটা হলো 0/0 ফর্ম, আর একটা যেটা ফর্ম আছে সেটা হচ্ছে ইনফাইনাইট বাই ইনফাইনাইট ফর্ম। বলতো 0/0 ফর্মকে কোন ফর্ম বলে? না, 0/0 ফর্ম মানে অনির্ণীয় বাংলাতে বলে, আর ইংলিশে বলে ইনডিটারমিনেট। হ্যাঁ ইনডিটারমিনেট। আর ইনফাইনাইট বাই ইনফাইনাইটও সেম কথা, ইনডিটারমিনেট। মানে এদের ডিটারমিনেন্ট, জিরোকে জিরো দিয়ে ভাগ করা যাবে না কিন্তু, ভালো করে দেখতো। আমি যদি বলি এভাবে, এভাবে তো আমরা ভাগ করি নর্মালি, তাহলে যদি আমরা বলি যে জিরো, জিরোর নামটাতে জিরো কবারে পাওয়া যায়, তাহলে আমরা বলবো 1 বারে, কেউ বলবি 2 বারে, কেউ বলবি 3 বারে, কেউ বলবি 1000 বারে, লক্ষ বারে, কোটি বারে। তো এটা কি পাওয়া যাচ্ছে না, না অন্য কারো কারো কাছে সাপেক্ষ হয়ে যাচ্ছে, মানে ডিটারমিনেট করাই যাচ্ছে না অ্যাকচুয়ালি, এটা ইনডিটারমিনেট। 0/0 বলতো 1/0 কি হয়, একটু একটু জাস্ট বেসিক কনসেপ্ট দেখছি তোদের, এগুলো দরকার পড়ে। তোরা বলতো একটু।
তোরা তো সবাই ভুল বললি, অসঙ্গত বলতে ইনফাইনাইট বলছিস তো তোরা, ওটা সবাই ভুল বললি, ইনফাইনাইট হয় না। তো অবাক হয়ে গেলি না, ইনফাইনাইট হয় না মানে? আমরা এতদিন ধরে জেনে আসলাম, ক্লাস সেই 10 থেকে জেনে আসলাম 1/0 ইনফাইনাইট হয়। ভুল কথা, ইনফাইনাইট হয় না, এটা আমরা ধরি ইনফাইনাইট। কারণটা শোন, 1/0 ইনফাইনাইট, ইনফাইনাইট মানে আমরা কি জানি? ইনফাইনাইট মানে হচ্ছে সবচাইতে, ইনফাইনাইট ডেফিনেশনই হচ্ছে যে সবচাইতে বড় বৃহত্তর সংখ্যারও বৃহত্তর। মানে যদি তুই সবচাইতে বড় একটা সংখ্যা কল্পনা কর, তার চেয়ে যদি বড় সংখ্যা থাকে, তাহলে সেটাই হচ্ছে ইনফাইনাইট। এইভাবেই তো আমরা ডেফিনেশন দিই ইনফাইনাইট। কিন্তু আমরা 1/0 কে কিভাবে ইনফাইনাইট দিতে পারি? মানে 1 কে 0 দিয়ে ভাগ করলে ইনফাইনাইট পাবো, এটা ভুল কথা। ইনফাইনাইটের হচ্ছে সংজ্ঞা হচ্ছে ম্যাথমেটিক্যালি, তুই 1 বাই একটা ক্ষুদ্র সংখ্যা নে, খুবই ক্ষুদ্র সংখ্যা, জিরোর কাছাকাছি, 0.0000001। এবার তুই দেখ, এটা মানে হচ্ছে, যদি এটাকে পয়েন্টটাকে ভাঙিস তাহলে মানে হচ্ছে 1 2 3 4 5 6 7, এটা 3 4 5 6 7। দেখ, একটা 1 বাই ক্ষুদ্র সংখ্যা নিচ্ছি, তখন বড় সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে। ভালো করে কি বুঝতে পারলি না কথাটা? দেখ, তুই যদি এটা পয়েন্টটাকে উঠাস তাহলে নিচে কত আসবে? একটা এক, আর ডান দিকে কটা শূন্য হবে? একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা শূন্য। তো নিচে আসবে ওয়ান বা এটা এটা উপরে চলে যাচ্ছে, এটা উপরে চলে যাচ্ছে, তো বড় সংখ্যা হচ্ছে, তাই তো? আমি এটাই বলতে চাইছি যে তখনই একটা সংখ্যাকে আমরা 1/0 কে কোনোদিনই ইনফাইনাইট বলতে পারবো না। ইনফাইনাইট বলতে পারবো 1 বাই সবচাইতে ক্ষুদ্র সংখ্যা। সবচাইতে ক্ষুদ্র সংখ্যা কত হয়? পজিটিভ ক্ষুদ্র সংখ্যা অবশ্যই, পজিটিভ ক্ষুদ্র সংখ্যা মানে 0.000। যত ক্ষুদ্র সংখ্যা নিবি তত এইদিকে বড় সংখ্যা পাবি। কি আমার কথা বুঝতে পারছিস? তা ইনফাইনাইট মানে হচ্ছে যে কোনো কোনো সংখ্যা বাই, 1 বাই বললে হবে না, যে কোনো সংখ্যা বাই কনস্ট্যান্ট সি বাই পজিটিভ ক্ষুদ্র সংখ্যা, একদম যত ক্ষুদ্র সংখ্যা হয় পজিটিভ, এটা হচ্ছে কি প্লাস ইনফাইনাইট, যেটাকে বলছি আমরা অসীম, প্লাসের দিকে। আর যদি আমি নেগেটিভ সি বাই নেগেটিভ ক্ষুদ্র সংখ্যা নিই, হুম, তাহলে তাহলে কি হবে? মাইনাস ইনফাইনাইট, মাইনাসের দিকে ইনফাইনাইট যাবে। আমার কথা কি বুঝতে পারছিস? ইনফাইনাইটের ডেফিনেশন হলো এটা, নট 1/0 কে আমরা কেন, তাহলে 1/0 কে কেন ইনফাইনাইট বলি? জিরো মানে দেখ, তুই ভালো করে দেখ, 0.00001 এটাও দেখ জিরোর দিকেই যাচ্ছে, আর -0.001 ওটাও জিরোর দিকেই যাচ্ছে। যেহেতু দুটোই জিরোর দিকে যাচ্ছে, তো আমরা অ্যাজিউম করে নিই যে এটাকে জিরো, ওই জন্য 1/0 কে আমরা ছোটবেলা থেকে ইনফাইনাইট করে আসি। কিন্তু এই কনসেপ্টটা ভুল মোটামুটি বলতে পারিস, কিন্তু অ্যাকচুয়াল কনসেপ্ট হলো এই কনসেপ্টটা। কেন এই কনসেপ্ট দিয়ে তুই ইনফাইনাইট আনতেই পারবি না। দেখ, 1/0 কি করে ইনফাইনাইট আছে? অ্যাকচুয়ালি আমরা লিমিটের ক্ষেত্রে পড়বো 1/0 ইনডিটারমিনেন্ট, এদের ভ্যালু মানে পাওয়া যায় না। 1/0 পাওয়া যায় নাকি? পাওয়া যায় না, ওই জন্যই তো 0/0 ইনডিটারমিনেন্ট। জাস্ট এটা আমি আগের কনসেপ্ট দিলাম, এটা লিমিটের সঙ্গে কম সম্পর্ক আছে। যাই হোক, অনেক কেউ জানতিস না ইনফাইনাইটটা কোথা থেকে আসলো। এবার আমি যেটা ফাংশনটা নিয়ে আমি কথা বলছিলাম, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমি বললাম যে এক্স ইকুয়াল টু ওয়ানে এফ অফ এক্স এর ভ্যালু কত, আমি এটা বলতে চাইছি। আমার কথা, ভ্যালু অফ এফ অফ এক্স, আমার এটা এটা আমার লক্ষ্য। এই লক্ষ্যটা করার জন্য, এটা আমার বের করার জন্য তুই যা ইউজ করতে পারিস, তোকে লিমিট ইউজ করতে হবে তা না, তুই যদি অন্য কিছু ইউজ করতে পারিস তাও তুই আমাকে ভ্যালুটা দে। তো ভ্যালু দিতে পারবি না এত সহজে লিমিট ছাড়া, এই জন্য লিমিটটা আমার লাগছে। তো আমরা কি করব? লিমিট কোন পয়েন্টে চেয়েছি? 1 পয়েন্টে তো, তাহলে এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস চেক করব। ওয়ান মাইনাস মানে কি? ওয়ান থেকে ছোট পয়েন্ট এফ অফ এক্সটা। কি করে অঙ্কগুলো করবো আমি ওটাই বলছি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, এফ অফ এক্সটা কত আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে কত হচ্ছে? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস, উপরেরটাকে ভাঙছি। সবসময় মনে করবি যে আগে দেখবি লিমিটের কাজ করার আগে দেখবি কতটা ক্যালকুলেশন করা যায়, তারপরে লিমিটের কাজটা করবি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, রাইট? ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এবার এক্স মাইনাস ওয়ান কেটে গেল, পড়ে থাকলো কত? লিমিট এক্স টেন্ডস টু ওয়ান মাইনাস প্লাস ওয়ান। এবার দেখ, এখানে ওয়ান মাইনাস আছে, কিন্তু যখন পুট করব তখন ওয়ানই পুট করব। মানে যেহেতু ওয়ান মাইনাস মানে কি, ওয়ানের কাছাকাছি, ওয়ানই পুট করবো। তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হলো? টু। তাহলে আচ্ছা তোরা বলতো, ওয়ান মাইনাস মানে কত? বাম দিক থেকে যাচ্ছি তো, তাই এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট।
LH বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, খেয়াল কর ছবিটার দিকে, এই যে ছবিটা আঁকলাম, এটা যদি 1 পয়েন্ট হয় তাহলে আমি 1 মাইনাস বলছি, মানে কি এখানে এই সমস্ত জায়গাতে, এখান থেকে আমরা 1 এর দিকে টেন্স করছি, তাহলে কি মাইনাস থেকে ডান দিক যাচ্ছি না, লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড যাচ্ছি, ওই জন্য এটাকে বলে লেফট হ্যান্ড লিমিট। মোদ্দা কথা একের বাম দিকে আছে এই জন্য এটাকে লেফট হ্যান্ড লিমিট, আর যেটা 1 প্লাস মানে এদিক ওর থেকে ডান দিক থেকে বাম দিক আসবো, ওটা হচ্ছে আর এইচ এল, আর এটা হচ্ছে LHL, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। কত পেলাম আমরা লেফট হ্যান্ড লিমিট 2। সিমিলারলি আমরা যদি বের করি RHL লিমিট x টেন্ডস টু 1 প্লাস f of x মানে ওই সেম x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1, যদি আমরা কাটাকাটি করি তাহলে x প্লাস 1 হবে। এটুকু বুঝতে পারলি কি না, বুঝতে পেরেছিস কি না? আমি মানে স্টেপ জাম্প করে দিলাম, ওই যে আগের যে লাইন এখানে যে করলাম আমি তোকে দেখাই তোদের, এই যে আমরা এখানে যে, হ্যাঁ এই যে এগুলো করলাম ওটাকে আমি জাস্ট কেটে নিয়ে একবারে করলাম। এবার আমি ও এক্স এক্স প্লাস 1 আছে ওখানে ডিরেক্ট আমি বসাবো কত, এখানে ডিরেক্ট বসাবো আমরা, ওয়েট, কোথায় করছিলাম রে এটা, সরি, মিটে গেছে ওটা মনে হয়। 1 মিনিট। হুম, 1 মিনিট আগে কোশ্চেন করবি, ঠিক আছে। তা আগে আমি একটু বলে নিই তাহলে, এখানে লিখি LHL টা কত পেলাম, মানে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস f of x টা কত পেয়েছিলাম, 2 পেয়েছিলাম। আর RHL টা কত পেলাম, ওটাও 2। 1 প্লাস f of x, এটা পেয়েছি 2। তাহলে দুটো কি সমান, যদি সমান হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি লিমিট, আর 1 মাইনাস লেখার দরকার নেই, প্লাস লেখার দরকার নেই, একবারে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 1 f of x টা পেয়ে গেলাম অ্যান্সার কত 2। দেখ কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় লিমিটটা কি, আমি এবার কোশ্চেন করছি মানে লিমিটটা কি, আহ বুঝতে কোনো জায়গায় যদি অসুবিধা হয়ে থাকে তোরা কোশ্চেন করতে পারিস, এবার বল কোশ্চেন। তো ফাংশন, ফাংশন চ্যাপ্টারে দেখতে হবে না, তুই সেট রিলেশন ম্যাপিং কি করেছিস, সেট 12 এতে যে ছিল, সেট রিলেশন ম্যাপিং ওখান থেকে ফাংশনটা আসছে। আমি একটু ছোট্ট করে হিন্টস দিই, ওটা যখন আমি করাবো তখন ফাংশনটা বুঝতে পারবি। ফাংশন তাকেই বলে, ফাংশন এরকম ব্যাপার, y ইকুয়াল টু এফ অফ এক্স, এটাকে বলছি ফাংশন, মানে একজন একজনের উপর ডিপেন্ডেন্ট। দেখ তুই একটা ইকুয়েশন নিচ্ছি আমি, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখ কে কার উপর ডিপেন্ডেন্ট, তুই একটু বলতো, পরের পেজে এটা আলোচনা করি। y ইকুয়াল টু এক্স স্কোয়ার, কে কার উপর ডিপেন্ডেন্ট, এক্স এর মান তুই চেঞ্জ কর, দেখ y এর মান চেঞ্জ হবে, হবে কি হবে না? আমার কথা কি বুঝতে পারছিস? এক্স এর মান তুই 2 নে, y এর মান কত হবে, 4। এক্স এর মান 3 নে, যদি আমি এক্স এর মান 2 নিই তাহলে y এর মান কত হচ্ছে, 4। এক্স এর মান 3 এর জন্য কত হচ্ছে y এর মান, 9। তাহলে খেয়াল কর যে এক্স এর উপর y টা আমার ডিপেন্ড করছে, এটাকেই ফাংশন কোন একটা, এখানে কিন্তু 2D ফাংশন, 3D ও হয়, 3D তে তোদের আলোচনা নাই, আমি 2D ফাংশন নিয়ে আলোচনা আছে 11 12 এ, আছে 3D তে অবশ্যই আছে, ওটা জাস্ট একটুই আছে, কিন্তু আমরা এখানে এই সমস্ত ফাংশনের ক্ষেত্রে 2D ইউজ করবো। 2D এর ক্ষেত্রে দেখ এক্স ওয়াই, তাহলে কে কার উপর ডিপেন্ডেন্ট হলো, ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট না এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, বল এটুকু দেখে বল। ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট, কেন আমি এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট বলতে পারি না, যদি আমি বলি এভাবে এক্স ইজিক্যাল রুট ওয়াই, এবার বল ওয়াই এর মান চেঞ্জ কর, এক্স এর মান চেঞ্জ হবে, দুজনেই দুজনের উপর ডিপেন্ডেন্ট, এই এই ব্যাপারগুলোকে ফাংশন বলছি আমরা, এগুলো ব্যাপারগুলোকে ফাংশন। তুই এটাকে ফাংশন বলতে পারবি না, কত বলবো, এক্স ইকুয়াল টু 2, এটাকে ডিরেক্ট একটা ফাংশন বলতে পারবি না। কেউ কারো উপর ডিপেন্ডেন্ট নাকি, এক্স এর মান 2 কে চেঞ্জই করতে পারবি না, মধ্যা কথা, ওই এক্স কে বলবো আমি চেঞ্জ করবো, এক্স কে চেঞ্জ করে 3 লিখলাম, এটা হয় নাকি, ইম্পসিবল এটা ব্যাপারটা।
এই সমস্ত ব্যাপার ফাংশন ব্যাপারটা একটু হলেও বুঝতে পারলি, কিন্তু ফাংশনের ডেফিনেশন এটা না, আমি জাস্ট একটা এক্সাম্পল বোঝালাম। ডেফিনেশন যদি আমি বলতে চাই তো এরকম, মানে তোরা হয়তো পড়েছিস এইরকম ব্যাপার। ম্যাপিং, এখানে ম্যাপিং ফাংশনে আসতে হবে, মানে এখানে কয়েকটা মান আছে, এখানকার মান এখানে নিয়ে যাবে যে পদ্ধতি থেকে, সেই পদ্ধতিটিকে বলা হয়, একটা নাম দেওয়া হয়, সেই পদ্ধতির নাম হলো ম্যাপিং বা ফাংশন। এগুলো তোরা না পড়িসনি বলে তোদের মনে হচ্ছে। আমি এর উপরে একটা ক্লাস নিয়ে নেবো, কিন্তু তুই ফাংশনটা এইগুলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স এর টার্ম দিয়ে, বা এফ ওয়াই কে এফ অফ এক্স বলে, এফ অফ এক্স মানে এফ অফ এক্স টা এক্স এর টার্মে থাকবে, সেটা কি ফাংশন বলছি এখন। এই কথাটা তুই মাথাতে রেখে লিমিটটা চালা। আর ফাংশনের ব্যাপারটা আমি ফাংশনের ক্লাসে পড়বো, সেটিলেশন ম্যাপিং যখন করাবো। কি বুঝতে পারলি? তাহলে কি, তাহলে কি আমি এগোবো? হ্যাঁ, তাহলে আমি লিমিটে আসি ফালতু। তাহলে এইটুকু তোরা বললি, এবার বল তোরা ভালো করে লক্ষ্য কর, লিমিট এক্স টেন্স টু কত দেবো জানি না আমি, এটাকে বল এক্স কিউব মাইনাস এ কিউব বাই এক্স মাইনাস এ। তাহলে এক্স টেন্স টু কত বসালে হবে বলতো একটু, শুভ, দেবজ্যোতি? এ বসাতে হবে। তাহলে বল, এইটুকু বুঝতে পারছিস? তুই লিমিট তার ক্ষেত্রে করবো, তুই বইয়ের সবগুলো অঙ্ক দেখে নে, যে এক্স টেন্স যেটা দিয়েছে ওই মানটা বসা, 0/0 বা ইনফাইনাইট আসবে, নাহলে অঙ্কই হবে না লিমিটের। ওই দুটো ফর্ম আসবে, তাহলে তার জন্যই তো লিমিটটা আমার আসলো, এই দুটো ফর্মের ক্ষেত্রে তো আমরা অঙ্ক করতে পারছি না, ওই জন্যই আমাদের লিমিটটা কাজে আসছে। এইটুকু কি বুঝতে পারছিস? কারো কোশ্চেন থাকলে বল, যে লিমিট কেন করছি আমরা, বা লিমিটের আমাদের দরকার কি পড়লো, তোরা যা কোশ্চেন করতে পারিস করতে কর। তো যাই হোক, হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রে প্রয়োজন। দেখ, একটা সার্কেল আছে, সার্কেল এরিয়া কত হয়? আর যদি আর রেডিয়াসটাকে আমি ক্যাপিটাল স্মল আর বলি, তাহলে এ কত, এরিয়া কত? না না, পায়ার স্কোয়ার, ক্ষেত্রফল এরিয়া, পায়ার স্কোয়ার। তাহলে তুই বল, এ একটা কার্ভ, আচ্ছা, তার আগে আরেকটা বলি, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এরিয়া কত? অবভিয়াসলি এবি, দুটোর গুণ দৈর্ঘ্য কিন্তু প্রস্থ। এটা তো নর্মালি বলতে পারছি দৈর্ঘ্য কিন্তু প্রস্থ, কিন্তু একটা কার্ভের ক্ষেত্রে তুই পায়ার স্কোয়ার প্রমাণ করে দেখাতে পারবি? তুই এইটা তুই প্রমাণ করে দিতে পারছিস, কিন্তু এইটার প্রমাণ করে দেখাতে পারবি? ইম্পসিবল, প্রমাণ করতেই পারবি না তুই। তাহলে আমি এটাকে কি করে, আমি পায়ার স্কোয়ার ক্ষেত্রফলটা কি করে আমি বের করব, যে এই এটার বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার, তখন আমাদের লিমিটের দরকার পড়বে। বল যে কেমন করে লিমিটে করব। দেখ, সার্কেলটাকে আমি 4 ভাগে ভাগ করছি, এটা এরকম ভাবে, যাই হোক কেন্দ্র দিয়ে গেল না, ওকে, 4 ভাগে ভাগ করলাম, এটা কেন্দ্র মনে করো, এটাকে কেন্দ্র, 4 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, 4 ভাগে ভাগ করলাম। তাহলে আচ্ছা বল, 4 ভাগে যখন ভাগ করলাম, এটাকে আমি ভাগ করার পর আমি এটাকে অ্যারেঞ্জ করছি। এটা তোদের কিন্তু জাস্ট প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে কেন দরকার পড়লো আমাদের লিমিটটা। এই ছবিটাকে এখানে নিচ্ছি, তাহলে 1 মিনিট, 1 মিনিট, ছবিটা ভুল আঁকছি একটু, অ্যারেঞ্জ করছি, আমি কিভাবে অ্যারেঞ্জ করছি দেখবি তোরা, এগুলো কিন্তু ভালো করে দেখবি, কারণ তোরা কোনো বইয়ে পাবি না এগুলো। এটাকে যদি আমি এই দিকটাকে আমি অ্যারেঞ্জ করছি এমন ভাবে, উম কিভাবে করবো অ্যারেঞ্জ, বেটার অ্যারেঞ্জ হবে, ছবিটা একটু গন্ডগোল হচ্ছে ওই জন্য এরকম হচ্ছে। দেখ, কিছু করিনি আমি, একটু গন্ডগোল হলো, মানে এইটা আছে কিনা, এই দুটোকে রেখেছি, আর এই দুটোকে আমি জাস্ট অ্যারেঞ্জ করে, জাস্ট আমি সাইড করেছি, এই দুটোকে যেমন আছে তেমনি রেখেছি, আর এইগুলোকে জাস্ট
চেঞ্জ করেছি, বুঝতে পারলি আমার কথাটা? কিন্তু এখানে গন্ডগোল হচ্ছে, ছবিটা মানে আহ, ভালো হবে ছবিটা। হ্যাঁ আমি বুঝতে তো পেরেছি, কিন্তু ছবিটা কেন হচ্ছে না ওটাই দেখছি আমি। ছবিটা হচ্ছে না। যাই হোক, আমি আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এই এই সার্কেলটাকে অ্যারেঞ্জ করে এরকম করা যায়, এবং এর রেডিয়াসটা, মানে রেডিয়াসটা বলতে কোনটুকু, এইটুকুটা, এইটুকুটা আর, মানে এইটুকুটাও আর পেয়ে যাবো আমরা। আর এই লেন্থটা পেয়ে যাবো আমরা পাই আর। ঠিক আছে? এবার যদি এটা আমি ৪ ভাগ করে পেলাম, এবার যদি এরকম ভাবে আমি যদি ৬ ভাগ করি, তাহলে আবার একটা ছবি পাবো, এবং এই দৈর্ঘ্যটা পাই আরই থাকবে। এরকম করতে করতে একটা সময় আমি ইনফাইনাইট যদি ভাগ করি, তাহলে দেখতে এরকম হয়ে যাবে। যদি আমি বৃত্তটাকে অ্যারেঞ্জ করি, তাহলে এরকম দেখতে হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে? আর যদি আমি ইনফাইনাইট ভাগ করি, তাহলে এই যে এখানেই চলে আসবে এরকম টাইপের একটা কি বলে, রেক্টেঙ্গেলের মতো দেখতে হয়ে যাবে, যে বুঝলি? এরকম টাইপের একটা রেক্টেঙ্গেল হয়ে যাবে ম্যানেজ করতে করতে। এবং রেক্টেঙ্গেলের এই এই দৈর্ঘ্যটা হবে পাই আর। ১ মিনিট। এই দৈর্ঘ্যটা হবে পাই আর। আর এই এটা তো আর হবে, মানে প্রত্যেকটা তো রেডিয়াস আর আছেই। আর তাহলে বল এবার রেক্টেঙ্গেলের দৈর্ঘ্য কত হয়, এই এরিয়া কত হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে পাই আর ইন্টু আর। এখান থেকে তুই ডিরেক্ট বলতে পারবো পাই আর স্কোয়ার। এটুকু আমি জানি না, বুঝতে অনেক গন্ডগোল হলো, কারণ ছবিটা ঠিকঠাক এখানে আমি আঁকতে পারলাম না। পরে আমি দেখাচ্ছি, কারণ এটা আমি জাস্ট আমি দেখেছিলাম, মানে বই টই নাই না এটা। তো আমার কথা কি বুঝতে পারছিস? এভাবে অ্যারেঞ্জ করে এটা পুরো রেক্টেঙ্গেলে আনলাম, নিয়ে এটা দৈর্ঘ্য আমি এরিয়াটা বের করতে পারলাম। তো প্রশ্ন হচ্ছে যে এই ক্ষেত্রে কি পুরো রেক্টেঙ্গেলটা আনা যাবে? যতক্ষণ না লিমিট লাগাবে কিনা, কিছু কিছু জায়গা ফাঁকা থেকে যাবে, এগুলো জায়গা ফাঁকা থেকে যাবে, কোথাও কোথাও ফাঁকা থেকে যাবে। তো ওগুলো ফাঁকা কি করে, গ্যাপ গুলো পূরণ করবি? ওইগুলোর মান কি করে বের করবি? ওইগুলো মান বের করার জন্য কি করতে হবে? লিমিট লাগিয়ে এরিয়াটা বের করতে হবে। মানে এই এরিয়াটাকে বাম দিকে আনতে হবে, এটাকে ডান দিকে নিয়ে যেতে হবে, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নিয়ে এনে ওটাকে মানটাকে পূরণ করতে হবে। যেমন আমি ২ পয়েন্টে মানটা বের করছিলাম, তো ২ এর আগের পয়েন্টে মানটা বের করছিলাম, ২ এর পরের পয়েন্টে মানটা বের করছিলাম, তাহলে আমি কি পাচ্ছিলাম? ২ এর মানটা পেয়ে যাচ্ছিলাম। সিমিলারলি এই ক্ষেত্রেও এইভাবে কি হলো, এই রেক্টেঙ্গেলটার এরিয়া পেয়ে গেলাম। আবার রেক্টেঙ্গেলের এরিয়াটা মানে হচ্ছে সার্কেলটার এরিয়া, তাহলে আমরা কি পেলাম? সার্কেলটার এরিয়া পেয়ে গেলাম। আরো যদি আমি ভালো করে বলি, এটা একটু বুঝতে আমি জানি অসুবিধা হলো, সার্কেলেরটা বাদ দে। বল এর এরিয়া কত হবে? এইটুকু এরিয়া কত হবে বল? পারবি বলতে এরিয়া? কার্ভ আছে না, বলা যাবে না, এই জন্য কার্ভ না থাকতো তাহলে আমরা ভাবতাম, যেহেতু কার্ভ চলে আসছে আমরা কার্ভের এরিয়া বের করতে জানি না, তখন আমরা কি নর্মালি এটা করতে পারবো কি, দেখতো? রেক্টাঙ্গেল, এর এরিয়া তো বের করতে পারবো নর্মালি। এবার এর এরিয়া বের করার জন্য দেখতো, এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করতে পারবো? পারবো না ভাগ করতে। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা, তাহলে তুই যদি এই এই ক্ষুদ্রটাকে, একটা ক্ষুদ্রকে আমি যদি বাইরে জুম করি, তাহলে দেখতো একটা রেক্টেঙ্গেলের মতো যদি হয়, খুব ক্ষুদ্র থাকবে, ইনফাইনাইট ভাবে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করবো। আমার কথা কি বুঝতে পারছিস? তাহলে কি এটা এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা রেক্ট্যাঙ্গেল, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেল এবং প্রত্যেকটার এরিয়া বের করতে পারবো। তাহলে সবকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবো, আর এই নিচের রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করবো। আর সবকটা রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করে যোগ করলে তো আমরা পুরোটা ইয়ে পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো, তাই তো? কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল এইটা, এটাকে আমি জুম করছি, দেখতে এইরকম হবে না? এক একটা রেক্ট্যাঙ্গেল একটু কার্ভ হবে উপরে, একটু কার্ভ হবে। তাহলে এটাকে আরো একটু জুম করছি আমি, মানে বড় করছি জুম করে, এরকম হবে অ্যাকচুয়ালি। তাহলে আমি আবার এটার উপর এভাবে করবো, এই রেক্টেঙ্গেল তাহলে উপরে আবার পড়ে থেকে যাচ্ছে, থাকছে কিনা? তো এরকম যদি আবার এখানে রেক্টেঙ্গেল বানাই, তাহলে তো বিশাল কাজ হয়ে যাবে। কিন্তু যদি আমি লিমিট লাগিয়ে দিই, লিমিট লাগিয়ে যদি এটার জায়গাটাকে আমি যদি ফিল আপ করে দিই, মানে লিমিটের কাজ কি? বাম দিকে সরানো, ডান দিকে সরানো। তাহলে লিমিটে যদি লাগিয়ে দিই, তাহলে এই এরিয়াটাও আমার এখানে যুক্ত হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছিস? ওই জন্য কি, তাহলে এই রেক্টেঙ্গেল, প্রত্যেকটা রেক্টেঙ্গেল এরিয়া আলাদা আলাদা ভাবে পেয়ে যাব, নিয়ে পুরো এই সবকটা রেক্টেঙ্গেল এরিয়া পেয়ে যাব, যোগ করব, আর নিচে রেক্টেঙ্গেল এরিয়া পেয়ে যাব, যোগ করব, নিয়ে আমি এরিয়াটাই পেয়ে যাব, পুরো এরিয়াটা যেটা আমি বের করতে বলেছিলাম। এই যে ব্যাপারগুলো না, এগুলো লিমিটের মাধ্যমে করা হয়। পরবর্তীতে এখান থেকে এই সমস্ত এরিয়াগুলো আমরা আরো সহজে বের করব ইন্টিগ্রেশন দিয়ে। পরে আমরা ইন্টিগ্রেশন করব, তখন বের করব এই সমস্ত এরিয়াগুলো আরো সহজে। এবং ইন্টিগ্রেশন আর কিছুই না, লিমিট না থাকলে ইন্টিগ্রেশন হবে না, লিমিট দিয়ে ইন্টিগ্রেশন হবে। লিমিটেরই একটা ধাপ হচ্ছে ইন্টিগ্রেশন। লিমিট মানে এরকম ব্যাপার রে, আমি তোকে বলি 2 + 2 কত? 4।
কিন্তু ক্যালকুলেটরে তুই বা এটা বল 25 ইন্টু 25 কত 625। তো এটা এটা তুই কেমন করে বললি মুখস্থ আছে বলে, কিন্তু তোরা নর্মালি গুণ করলে কিভাবে গুণ করতিস? 25 এখানে বসাতিস, 25 এখানে বসাতিস, পাঁচে পাঁচে 25, 5 দুইয়ে 10 ইন্টু আবার 25, এভাবে মেনলি করতিস তোরা, তাই তো? কত হয় রে পাঁচে পাঁচে কি ভুল করছি নাকি? 5 দুগুণে 10 হবে এখানে, শূন্য, দুই দুই 4, 4 দুই 6, এরকম ভাবে তো এইভাবে করতিস, কিন্তু ক্যালকুলেটরে আমরা সহজে 625 করতে পারিস। তো কি বলিস, এটাকে যদি লিমিট বলি আমরা এই পদ্ধতিটাকে আমাদের, আর ক্যালকুলেটরটাকে আমরা ইন্টিগ্রেশন বলবো। কি আমার কথা বুঝতে পারছিস? মানে হ্যাঁ, ডিরেক্ট করবে ইন্টিগ্রেশনটা, এরিয়া যদি লিমিট দিয়ে আমরা বের করতে পারি, মানে এভাবে করে নিয়ে, তো ইন্টিগ্রেশন কি করবে, ডিরেক্ট বের করবে। এটুকুই ইন্টিগ্রেশন আর লিমিটের মধ্যে পার্থক্য বলতে পারিস আমরা। কি মানে স্পষ্ট হলো? আরো পরে স্পষ্ট হবে, কিন্তু লিমিটটা স্পষ্ট হয়েছে কিনা ইন্টিগ্রেশন নিয়ে ভাবার কথা না, ইন্টিগ্রেশন তো আমি আসছি। তার আগে তার আগে এগুলো আগে স্পষ্ট করে নিই। তাহলে যদি আমরা লিমিটটা বুঝতে পারি, তারপরে কিন্তু আমাদের কন্টিনিউটি আছে তোদের চ্যাপ্টারে, কন্টিনিউটি এলসি। আর কন্টিনিউটি বুঝতে পারবি, তারপরে ডেরিভেটিভ বুঝতে পারবি, আর যদি ডেরিভেটিভ বুঝতে পারিস তারপরে ইন্টিগ্রেশন বুঝতে পারবি। এত কিছুর পরে, আর এই সবকটা নিয়ে যেটা তৈরি হচ্ছে যে ইউনিটটা, তারই নাম হচ্ছে ক্যালকুলাস। হ্যাঁ, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, এর ভিতরে আরো অনেক কিছু আছে, কিন্তু এইটি হচ্ছে মেন। এখান থেকে 35 মার্কস থাকে, 35 মার্কস এই ক্যালকুলাস থেকে তোদের এইচএস এ 35 মার্কস থাকে। তো লিমিটটা কি হচ্ছে না, এল এইচ এল আর আর এইচ এল, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি থাকে তাহলে বলবো লিমিটটা এক্সিস্ট করছে। কন্টিনিউটির ক্ষেত্রে কি হবে জানিস? কন্টিনিউটি মানে, এখন বলবো না কন্টিনিউটি চ্যাপ্টারে বলবো, কন্টিনিউটি চ্যাপ্টারে বলি নাহলে গুলিয়ে যাবে ফালতু। যাই হোক, শুধু একটা কথা বলি, যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স তখনই কন্টিনিউয়াস হবে যদি সেটা লিমিট মানে সীমাস্ত মান থাকে, তখন ওটা কন্টিনিউয়াস হবে। যাই হোক, এটা আমি বেশি কিছু বলছি না। তাহলে লিমিটের চ্যাপ্টারে আমি আছি, লিমিটের চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করি, ফর্মুলা গুলোতে আছি। তো আর কোনো প্রশ্ন আছে লিমিট নিয়ে? আমি জানি শুভ, যে প্র্যাকটিক্যাল লাইফের যে ওই সার্কেলের এরিয়াটা বুঝালাম, ওটা একটু বুঝতে গন্ডগোল হয়েছে, কারণ আমি ছবিটা ঠিক অ্যারেঞ্জ করতে পারলাম না, ওটা আমার গন্ডগোল। কিন্তু তারপরে যে আমি এটা করলাম, তারপরে এরিয়াটা করলাম, নেক্সট এক্সাম্পলটা, ওটা বুঝতে পেরেছি আশা করি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এবার, তোরাই বলবি এবার 1 নম্বর লিমিটে আসছি। লিমিট এক্স টেন্স টু, ওয়েট, এক্স টেন্স টু এ, এক্স টু দি এক্স কিউব মাইনাস এ কিউব বাই এক্স মাইনাস এ, এই লিমিটটা আমি তোদের বের করতে বলছি। হুম, তাহলে কত হবে? লিমিট এক্স টেন্স টু, ফর্মুলা নিয়ে বাদ বাদ দে, ফর্মুলা তো আমরা, তোরা পড়ে নিয়েছিস বলে জানিস, কিন্তু ফর্মুলা আসলো কোথা থেকে ওটা কি জানিস? বলতে পারবি? পারবি দেবজ্যোতি, বলতে পারবি না? তো এটা আমি বলি, তো আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা জানি তো। তাহলে কি ফর্মুলা হয়? এক্স মাইনাস এ, ফর্মুলাটা লিখছি, এগুলো জানতেই হবে, ম্যাথামেটিক্স নিয়ে পড়ছিস, সায়েন্স নিয়ে। এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, সরি প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, কি বুঝতে পারলি? আর নিচে তো এক্স মাইনাস এ আছে, দেখ দেবজ্যোতি আর চৈতন্য, বুঝতে পারলি কি? না বুঝতে পারলে আমি একবার লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয় এ মাইনাস বি। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাও একটু লিখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমি এখানে শুট করলাম জাস্ট। তাহলে এক্স মাইনাস এ কেটে যাচ্ছে, তাহলে পরে কি থাকছে? এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার, আমি এবার এক্স এর জায়গায় আমি এ পুট করছি একবারে। তাহলে পুট করার পর হবে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ, মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি হলো কত? 3a স্কোয়ার। তাহলে তুই ভালো করে দেখ, খেয়াল কর, এই যে এই ফাংশনটা ছিল, এই ফাংশনটার ক্ষেত্রে উপরে ছিল 3, মানে পাওয়ারে ছিল 3টা সামনে এসছে, আর এ কনস্ট্যান্টটা এটা এসছে, আর 3 থেকে 1 বিয়োগ গেছে। আমার কথা বুঝতে পারছিস? মানে এটা এরকম হয়েছে, পাওয়ারটা এসছে এখানে 3a টু দি পাওয়ার 3 - 1, এরকম ভাবে হয়েছে। তাহলে যদি আমি একটা জেনারেল ফর্ম দিই, এটা এভাবে লিমিট
এক্স টেন্স টু এ, তোরাই বলবি এবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এরকম যদি হয় তাহলে এটাকে তুই এভাবে লিখতে পারবি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। দেখ এখান থেকে জেনারেলি মানে এক্সাম্পল থেকে আমি জেনারেল ফর্মুলাতে আসলাম। এটা হচ্ছে তোদের ক্লাস 11 এর মেইন ফর্মুলা ছিল। এই ফর্মুলা দিয়ে প্রায় সব অঙ্ক হতো, লাগবে সব দিনই লাগবে এই ফর্মুলাটা। বুঝতে পেরেছিস? ভেরি গুড। এই ফর্মুলাটা মুখস্থ করে নিবি 1 নম্বর ফর্মুলা হিসাবে। 2 নম্বর ফর্মুলা 11 চলছে এখন পর্যন্ত। সাইন এক্স বাই এক্স ট্রিগোনোমেট্রি ক্ষেত্রে কত এক্স টেন্স টু কত লিখবো একটু বল তো তোরা। তুই বলিস না শুভ, দেবজ্যোতি বল। এক্স টেন্স টু কত লিখবো? কেন জিরো বললি একটু বল তো। কারণ সাইন জিরো মান জিরো। হ্যাঁ, সাইন জিরো মান জিরো আর এক্স এর মান জিরো, তাহলে কি জিরো বাই জিরো ফর্ম আসছে তো। যেহেতু জিরো বাই জিরো ফর্ম আসছে মানে কি এক্স এক্স এর মান যখন জিরো তখন আমরা এই ফাংশনটা, এটা একটা ফাংশন তো, এটা এফ অফ এক্স ইকুয়াল টু একটা সাইন এক্স বাই এক্স একটা ফাংশন হচ্ছে। তাহলে এই ফাংশনটার মান জিরোতে আমরা জানি না, ইনডিটারমিনেট। তাহলে আমরা কি করে বের করব তাও এর সীমাস্ত মান আশেপাশের মানগুলো আমরা কি করে বের করব, এটা আমরা বের করছি। তাহলে এই জন্য আমরা এক্স টেন্স টু জিরো লিখলাম। তাহলে এর মানটা প্রমাণটা কি করে হবে? এর অ্যান্সারটা হবে ওয়ান। তাহলে প্রমাণটা কি করে হবে তাহলে এই অঙ্কটা? তোরা কেউ কি জানিস? দেখবি 11 এর বইয়ে লেখা আছে যে এর প্রমাণ হয় না। মানে প্রমাণ হয় না বলতে কি প্রমাণ লেখাই নাই, যে প্রমাণ করা যায় না এভাবে লেখা আছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ তো হবেই ওটা। মানে হায়ার স্টাডিতে তোরা বলে দিবে ওখানে হায়ার স্টাডিতে এই প্রমাণটা পাবি, কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণটা অবশ্যই হবে না। তোরা সাইন এক্স এর কেউ এক্সপোনেনশিয়াল ফাংশন জানিস? শুভ তুই জানিস না? সাইন এক্স এর ফাংশনটা জানিস? এখানে আমি বলছি সাইন এক্স কে তোরা এইভাবে লিখতে পারিস কি ফাংশন জানিস? ফাংশন যেমন ই টু দি পাওয়ার এক্স এর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তেমন সাইন এক্স এর একটা ফাংশন আছে না। আমি একটু ভালো করে বলছি, যেমন ই টু দি পাওয়ার এক্স এরকম আছে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। মানে এরকম করে এটা ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স, এক্স এর মান এখানে যা বসাবে যা মান হবে এখানে এক্স এর মান বসাবে সেম মান হবে, এটা ইকুয়াল টু। এবং সাইন এক্স করে লেখা যায়, সাইন এক্স তো একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এটাকে অ্যালজেব্রিক্যাল ফাংশনে কনভার্ট করতে হবে। হুম। না 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 না, এক্স সাইন এক্স এর অ্যালজেব্রিক্যাল ফাংশন, অ্যালজেব্রিক্যাল এটা হচ্ছে মানে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস কত হবে এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, জাস্ট এগুলো বিজোড় গুলো প্লাস এক্স ফাইভ বাই ফাইভ ফ্যাক্টোরিয়াল মাইনাস আবার এক্স সেভেন বাই সেভেন ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলবে, বুঝতে পারলি? এটা হচ্ছে, হ্যাঁ, প্লাস মাইনাস। এটা হচ্ছে সাইন এক্স এর। তোদের প্রমাণটা দরকার নেই, জাস্ট আমি দেখাচ্ছি, হ্যাঁ মানে প্রমাণটা তোদের আসবেও না কোনোদিন, জাস্ট তোদের শেখার ক্ষেত্রে যে প্রমাণটা আসছে কোথায় থেকে এটার ক্ষেত্রে। অনেক কেউ বলে দেবে যে এ কর এল হসপিটালস রুল তোরা হয়তো শিখিসনি, কেউ কি শিখেছিস? শিখিসনি তো, এল হসপিটালস রুলে তো হবেই না, ভুল হবে এল হসপিটালস রুলে করলে। তাহলে দেখ সাইন এক্স এর মান এটা, এখানে ফাংশনটা কত আছে সাইন এক্স বাই এক্স, তাই তো? তাহলে সাইন এক্স বাই এক্স কত হবে? তাহলে ডান দিকে সবকটাকে এক্স দিয়ে ভাগ হবে, তাই তো? তাহলে কত হবে এখানে ওয়ান মাইনাস এক্স, এটাকেও যদি এক্স দিয়ে ভাগ করি তাহলে এক্স কিউব ছোট তো এক্স স্কোয়ার হয়ে যাবে, কি বুঝতে পারছিস? তো এক্স ফোর হয়ে যাবে মাইনাস এক্স সিক্স হয়ে যাবে, ও সরি এক্স সিক্স হয়ে যাবে বাই সেভেন ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলবে। এবার এর উপর আমরা লিমিট লাগাবো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স। তাহলে খেয়াল কর তুই। হুম। এই যে দেখ
বাম দিকে sin x এর মানটা পুরোটা এটা এইটুকুটা পেলে এইটুকু তো এটা তো হয় জানিসই। এবার ব্যাপার হলো বাম দিকে x দিয়ে ভাগ করলাম, ডান দিকেও x দিয়ে ভাগ করলাম, তাহলে এটা বাই এটা x বাই x 1 হয়ে গেল। x কিউব বাই x হতো তো x x কেটে দিলাম, একটা স্টেপ জাম্প। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তাহলে এবার আমি বাম দিকে লিমিট নিলাম, তাহলে ডান দিকেও লিমিট নেব। লিমিট x টেন্ডস টু 0, পুরোটার উপর লিমিট নেব। তো লিমিট কি করে বলতো, ডিস্ট্রিবিউশন ল কে ফলো করে, মানে কি প্রত্যেকটা গায়ে গায়ে ও ভাগ হয়ে যায়, মানে লিমিট x টেন্ডস টু 0 1 এর ক্ষেত্রে ভাগ হয়ে গেল, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হয়ে গেল। কি বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ, সবার ক্ষেত্রে হয়ে ডিস্ট্রিবিউট হয়ে যায়, মাইনাস, মানে আর লিখছি না, চলছে এভাবে, ঠিক আছে? তো ভালো করে খেয়াল কর, এখানে কি কোনো এক্স আছে? লিমিট এক্স টেন্ডস টু 0 এই ক্ষেত্রে এক্স আছে কি? শুধু 1 আছে। তাহলে কিচ্ছু ভাবতে হয় না, যেটা আছে সেটা কনস্ট্যান্ট, তো বাইরে চলে আসবে লিমিটের, প্রবলেমই নাই। মাইনাস এখানে দেখ এক্স স্কোয়ার আছে, এক্স টেন্ডস টু 0 তে মানগুলো বসা, এটা 0 হয়ে যাবে। কি বুঝতে পারছিস? সিমিলারলি এটাও 0 হয়ে যাবে, প্রত্যেকটা 0 হয়ে যাবে, তাহলে কি প্রত্যেকটা 0 হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সারটা পুরো কত থাকলো? 1। এটাই প্রমাণ করতে বলেছিলাম। এটাই হচ্ছে একটা, তো দেখ একদম খুব ভালো, মানে ইম্পর্টেন্ট ফর্মুলা। এই দুটো ফর্মুলা, এক নম্বর ফর্মুলা হলো কি, লিমিট টেন্ডস টু এ x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু কত, না n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এক নম্বর ফর্মুলা। আর দুই নম্বর ফর্মুলা পেলাম লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। এই দুটো ফর্মুলা তোদের ক্লাস 11-এ ছিল। আরো ছিল, আরো ছিল, 3 নম্বর ফর্মুলা ছিল tan x বাই x, কিন্তু মেন হচ্ছে এই দুটো। শুভ, বুঝতে পেরেছিস? তাহলে যদি বুঝে থাকে tan x বাই x এর প্রমাণটা 1 হবে, এটা করতে পারবি কি? একটু আমি দেখিয়ে দিচ্ছি, প্রুফটা আমি দেখিয়ে দিচ্ছি, 3 নম্বরের প্রুফটা। tan x বাই x এটা 1 হয়, কি করে হচ্ছে দেখ। না বুঝলে সবাই প্রশ্ন করবি, এখানে লজ্জার কোনো ব্যাপার নেই। sin x বাই cos x, tan x কে লেখা যায়, নিচে তো একটা x আছেই অলরেডি। তাহলে কি হয়, আমরা কি বললাম, যে লিমিট সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়, ভাগ থাকুক গুণ থাকুক সবার সবার কাজ চলে যায়। তাহলে কি এটাকে লিখতে পারিস, লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x। তাহলে এটা এটা মানে কত, আমরা এর আগেই প্রমাণ করলাম, এটা মানে 1 ইন্টু x টেন্ডস টু 0 বসা, তাহলে 1 বাই cos 0, cos 0 মানটা কত? 1 হয় cos 0 মান, তাহলে 1 ইন্টু 1 1 হবে। তাহলে প্রমাণ হয়ে গেল যে লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা, এই তিনটে ফর্মুলা ছিল ক্লাস 11 এর। আমি মানে ছোট্ট করে হলেও আমি মানে ক্লাস 11 এর ফর্মুলাটি প্লাস কনসেপ্টটা আমি বলে দিলাম। কি কারো কি এখন পর্যন্ত কোনো প্রবলেম আছে অঙ্ক এইটুকুতে? আমি 12 এ ঢুকবো এবার, ক্লাস 12 এ ঢুকছি। অ্যাকচুয়ালি ক্লাস 12 এর লিমিট আমার স্টার্ট হচ্ছে। আমি ফর্মুলাগুলো লিখছি, তোরা যদি মনে করিস যে প্রত্যেকটা প্রমাণের দরকার আছে, আমি প্রমাণ করে দেখাবো। 1 নম্বর ফর্মুলা, 6-7টা ফর্মুলা আছে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x ইকুয়াল টু হবে n। এই ফর্মুলাটা, কার এই আওয়াজ হচ্ছে একটু বন্ধ করে দে, হ্যাঁ? যখন বলবো তখন খুলে দিস, আবার যখন মানে কিছু বলার থাকবে বা আমি কিছু জিজ্ঞেস করব তখন অন করে নিস আবার। তো এই এই প্রমাণটা কিভাবে হবে, এই যে এই মানে এগুলো একটা ফর্মুলা, বুঝলি? এরকম টাইপের অঙ্ক করতে গিয়ে এরকম টাইপের এইগুলো আসবে, ফর্মুলা গুলো, জিনিসগুলো তো আবার বড় করে করবি, তার চাইতে কি হবে, ডিরেক্ট ফর্মুলা বসিয়ে দিবি, অ্যান্সারটা হয়ে যাবে। এই জন্য এগুলো ফর্মুলা। তাহলে এটা প্রমাণ কি করে করব? এর আগের ক্লাস 11-এ যেটা আমরা করেছি সেটা হলো এই ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু a
এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলাটা কত হয় না, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই ফর্মুলাটা আমি কাজে লাগিয়ে বাম দিকেরটা আমি কাজ করবো, ডান দিকেরটা কাজে লাগিয়ে, ঠিক আছে। তাহলে তুই দেখ, এক্স এর জায়গায় যদি আমি এখানে এক্ষেত্রে এক্স এর জায়গায় যদি আমি ওয়ান প্লাস এক্স পুট করি, অ্যান্ড এই যে এ এর জায়গায় যদি এখানকার ওয়ান পুট করি, তাহলে দেখ একই মতো দেখতে হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছিস? বল একটু তোরা কিছু বল। এই যে দেখ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আছে, আমি এই ফর্মুলা থেকে আমি ডিরেক্ট এই ফর্মুলাতে আমি আসতে চাই। আমার আমার লক্ষ্যটা কি, এই ফর্মুলা প্রমাণ করাটা, এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলা প্রমাণ, এক নম্বর ফর্মুলা প্রমাণ করার জন্য এখানে তুই খেয়াল কর, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন আছে। আর এই ক্ষেত্রে যেটা আমরা ক্লাস ইলেভেনে যে ফর্মুলাটা পেয়েছি, এক্স টু দি পাওয়ার এন, এই এক্স এর জায়গায় যদি আমি ওয়ান প্লাস এক্স পুট করে দিই, আর এই এ এর জায়গায়, এই এ এর জায়গায় যদি আমরা ওয়ান পুট করে দিই, তাহলে দেখ এই ফর্মুলাটাতে আমরা কনভার্ট হয়ে যাব। এই জন্য আমি এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স পুট করছি। তাহলে দেখ কি হয়, লিমিট এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস এ এর জায়গায় কত পুট করেছি, ওয়ান। ওয়ান টু দি পাওয়ার এন হতো, কিন্তু ওয়ান টু দি পাওয়ার এন মানে তো ওয়ানই হয়, এটুকু বুঝতে পারছিস। ডিভাইডেড বাই এক্স এর জায়গায় আবার বসাই ওয়ান প্লাস এক্স মাইনাস এ এর জায়গায় ওয়ান পুট করেছি, এর জায়গায় ওয়ান পুট হলো। এবার বল এক্স টেন্স টু কত হবে, এটুকু দেখি তোদের জ্ঞানটা। তখন কত ছিল, এক্স টেন্স টু এ, এবার এক্স টেন্স টু কত হবে, না? দেখ, এক্স এর জায়গায় আমরা কত পুট করছি, ওয়ান প্লাস এক্স। তাহলে এই এখানে ছিল এক্স টেন্স টু এ, তাহলে এখানে কত হবে, ওয়ান প্লাস এক্স টেন্স টু এ হবে, কিন্তু এ এর মানও আমার ওয়ান পুট করেছি, তাহলে এটা এরকম হবে ওয়ান প্লাস এক্স টেন্স টু ওয়ান। কি, তাহলে যদি আমি এই ওয়ানটা বাম দিকের ওয়ানটা ডান দিকে বিয়োগ করি, তাহলে কত হবে, এক্স টেন্স টু কত হবে, আলটিমেটলি জিরো হবে না? তাহলে এটুকুই বলছি যে এক্স টেন্স টু জিরো। খেয়াল কর, ডান দিকে কি ছিল, এন, এনই আছে। এ এর জায়গায় কত পুট করেছি, বাম দিকে ওয়ান, তাহলে ডান দিকেও তো ওয়ান পুট করবো না? তাহলে ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত, ওয়ানই হয়ে গেল। তাহলে পুরো তাহলে কি এন প্রমাণ হয়ে গেল। দেখ বুঝতে পারলি কি পারলি না? বুঝতে পেরেছিস দেবজ্যোতি? বুঝতে পারলি না পারলি না? আমার মনে হচ্ছে বুঝতে পারিসনি। দেখ, আমি আরেকবার বলছি, মানে না বুঝে হ্যাঁ বলিস না। এক্স এর জায়গায় আমরা কেন ওয়ান প্লাস এক্স পুট করছি, কারণ এই ফর্মুলাটা আমি দেখিয়ে নিলাম যে এখানে ওয়ান প্লাস এক্স আছে, তার জন্য আমি ওয়ান প্লাস এক্স পুট করলাম। আর এর জায়গায় আমি একটু লেজার লাইট ইউজ করছি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোদের। দেখ, এই এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আছে, এই এ এর জায়গায় আমি ওয়ান পুট করলাম, কারণ এই ফর্মুলাতে আমরা দেখছি যে এর এখানে ওয়ান আছে, তার জন্য আমরা এখানে এর জায়গায় ওয়ান পুট করলাম। প্রত্যেকটা পুট করলাম, তাহলে এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স পুট করলাম, তাহলে ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এর জায়গায় ওয়ান নিয়ে আবার নিচে এক্স এর জায়গায় ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। আর এক্ষেত্রে এক্স টেন্স টু এ ছিল, তাহলে এক্স এর জায়গায় যদি আমি পুট করি ওয়ান প্লাস এক্স টেন্স টু এর জায়গায় ওয়ান, তাহলে হবে ওয়ান প্লাস এক্স টেন্স টু ওয়ান। আর ওয়ানটা বাম দিক ডান দিকে গিয়ে জিরো করে দেবে, ওই জন্য এটা এক্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। আর সিমিলারলি ডান দিকে এন আছে, আর এ এর জায়গায় আমি ওয়ান পুট করলাম, তাহলে এন ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ওয়ান তো ওয়ানই হয়ে গেল, তাহলে এন পড়ে থাকলো। কি বুঝতে অসুবিধা হলো এবার? বুঝতে অসুবিধা হলে পরে তোরা ভিডিওটা দেখে নিবি, হ্যাঁ। বুঝেছিস? হুম, ঠিক আছে, তাহলে আমি দুই নম্বরে আসি এবার ফর্মুলা। দুই নম্বর ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ফর্মুলাটা, এটা ইকুয়াল টু হবে ওয়ান। প্রমাণ করে দেখাবো, যদিও প্রমাণের দরকার নেই, কিন্তু জাস্ট শেখার জন্য, জানার জন্য প্রমাণ লাগবেই। মানে অঙ্ক, আমি মনে করি ফর্মুলা মুখস্থ করে অঙ্ক করার চাইতে না, অঙ্ক করা মানে এরকম ব্যাপার, কুয়োতে পা দেওয়া, একই ব্যাপার। কারণ তুই ফর্মুলা মুখস্থ করে যদি তুই ওই অঙ্কগুলো করিস, তাহলে তোর মাথাতে কিন্তু অঙ্ক ঢুকবে, কিন্তু ভালো লাগবে না অঙ্ক করতে। কিন্তু ফর্মুলাটা আসলো কোথা থেকে, এটা তো জানাটা অবশ্যই দরকার। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা কি হবে, দুই নম্বরের প্রুফটা।
হুম, ই টু দি পাওয়ার এক্স এর ফাংশনটা আমি একটু আগেই বললাম, এটার একটা ই টু দি পাওয়ার এক্স, এটা কি ফাংশন বলতো? এই ফাংশনটার নাম তো আছে একটা, কি ফাংশন কেউ জানিস? এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল, যেমন সাইন এক্স কস এক্স এগুলো কোন ফাংশন? ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। তারপরে এক এক্স স্কোয়ার ওয়াই এক্স কিউব এগুলো কোন ফাংশন? এটা অ্যালজেব্রিক্যাল ফাংশন। অ্যালজেব্রিক্যাল মানে এক দুই তিন, এক্স এর মানে এক দুই তিন বসা অ্যালজেব্রিক্যাল ফাংশন হবে। এগুলো এরকম ব্যাপার, ট্রিগোনোমেট্রিক্যাল, অ্যালজেব্রিক্যাল। তারপরে তোরা হয়তো এটা পড়েছিস ইনভার্স ফাংশন, এটাকে বলে ইনভার্স ফাংশন, ট্রিগোনোমেট্রিক্যাল ইনভার্স ফাংশন, এগুলো ব্যাপারগুলো। সিমিলারলি ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার কনস্ট্যান্টের পাওয়ারে যদি ভেরিয়েবল থাকে তাহলে সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখ এটা ই একটা কনস্ট্যান্ট, ই এর একটা ভ্যালু আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ফাংশনকে অ্যালজেব্রিক্যাল ফাংশনে কনভার্ট করা যায়, যে কোনো ফাংশনকে অ্যালজেব্রিক্যাল ফাংশনে কনভার্ট করা যায়। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনকে অ্যালজেব্রিক্যাল ফাংশনে কনভার্ট করার ফর্মুলা আছে এরকম, মানে লেখা যায় এটাকে ওয়ান বা একটু আগে লিখেছিলাম, এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলবে, এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এবার দেখ ই টু দি পাওয়ার এক্স পেয়ে গেলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কত হবে? কেন আমি মাইনাস ওয়ান করলাম বুঝতে পারছিস কি? উপরে দেখে দেখ করছি আমি। তাহলে একটা এক কেটে যাবে, এখান থেকে এক কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস, আর লিখছিলাম ডট ডট ডট, বুঝতে পারছিস? হ্যাঁ, ওয়ান কেটে যাবে, কেন আমি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান করছি, বাম দিকেও মাইনাস ওয়ান করছি, ডান দিকেও তো একটা এক, মানে এক কথায় ওই ডান দিকের একটাকে না, এই একটাকে বাম দিক নিয়ে চলে আসলাম রে। হুম, এবার আমি ডিভাইডেড বাই এক্স করছি, তাহলে যদি এক্স দিয়ে কাটি তাহলে এখানেও ডান দিকেও এক্স করবো, তাহলে ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, এটুকু তো জানিস। তাহলে ওয়ান বাই ওয়ান মানে ওয়ান, প্লাস এটা হবে এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, চলবে এভাবে। এবার লিমিট নিচ্ছি, এবার আমরা লিমিট নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে খেয়াল কর, জাস্ট ওয়ান বেরিয়ে আসবে, বাকি সব কটার ক্ষেত্রে জিরো হয়ে যাবে যদি এক্স টেন্স টু জিরো, এখানে জিরো বসা পুরোটা জিরো, এখানে জিরো বসা পুরোটা জিরো, সব জিরো হয়ে যাবে, শুধু পড়ে থাকবে ডান দিকে ওয়ান। এটা ওয়ান প্রুফ। কি বুঝতে পারলি? এটা আমি স্টেপ জাম্প করে দিলাম। হুম, এই হচ্ছে 2 নম্বর ফর্মুলা। হ্যাঁ, কি বুঝলাম না একটু বল। এক্স টেন্স টু জিরো না নিয়ে অন্য কিছু নেবো? দেখ এক্স টেন্স টু যদি তুই জিরো না নিস কিনা, দেখ আমরা এক্স টেন্স এখানে দেখ, এই এক্স টেন্স টু জিরো কেন নিয়েছি, কারণ জিরো বসা মানটা ইনডিটারমিনেট আসবে, অন্য মান নিলে তো ডিরেক্ট মানটা বেরিয়ে যাবে, আমার কিচ্ছু দরকারই নেই ফর্মুলা টর্মুলা, অন্য মানে আমরা তারই ক্ষেত্রে লিমিট করব যা ক্ষেত্রে আমরা মানটা পাবো না নর্মালি। জিরো বসা এখানে তুই ফর্মুলাটাতে, তাহলে ই টু দি পাওয়ার জিরো কত হবে? ওয়ান। যে কোনো কিছুর পাওয়ারে জিরো থাকলে ওয়ান হয়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে গেল উপরে, আর নিচেও জিরো, এখানেও জিরো, তাহলে জিরো বাই জিরো ইনডিটারমিনেট, ওই জন্য আমরা অঙ্কটা লিমিট করছি। আমরা যদি এটা জিরো বাই জিরো ফর্ম বা ইনফাইনাইট ফর্ম না আসে তাহলে আমরা অঙ্ক করবোই না, দরকার কি আমাদের অঙ্ক করার? আমাদের তো নর্মাল। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জিরো পয়েন্ট। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ বল। কি? তো জানিস না ক্লাস করবি তো? তাহলে ক্লাস ব্যাক করে দে, আর কি, ক্লাস করতে হবে না, কিছু করার নেই তো। আরে লিমিটের ফর্মুলাটি তো কমসে কম হয়ে যেত, তাহলে তো তোরা বলতে আর চারটা ফর্মুলা আছে।
সে তো দিবই, কিন্তু তাও অনলাইন আর ওরকম একটা আলাদাই ব্যাপার লাগে। যেমন আমি যা গল্প করছি ওখানে তুই দেখতে পাবি, ওগুলোই শুনতে পাবি, বাজে লাগবে না? যে এখানে যত কিছু গল্প করলাম না, শুনতে পাবি ইউটিউবে। যাই হোক, তার 4টা ফর্মুলা। হ্যাঁ, ঠিক আছে, আমি 4টা ফর্মুলা আর আছে, ওটা করিয়ে নিয়ে আমি কিছুটা এক্সাম্পল করে নেবো। তোরা ব্যাক হয়ে যায়, হয়ে যায়, ছেড়ে দে, ক্লাস বন্ধ করে দে। যতক্ষণ চলে চালা, না হলে বন্ধ করে দে। তাহলে আমি 3 নম্বর ফর্মুলা করাচ্ছি। Limit x tends to 0, 1 by x into log 1 plus x equal to 1, এই ফর্মুলাটা আমরা করব। এবার একটু নতুন নিয়ম শিখবো প্রমাণ করার, প্রুফ করছি। log of 1 plus x equal to, আমি কিছু ধরছি, হ্যাঁ, মানে log এর এই সমস্ত অঙ্ক যদি log দিয়ে না করতে পারি, তাহলে আমি পুরো ফাংশনটাকে আমি z ধরে নিচ্ছি, খুব সুবিধা হবে লগারিদম ফাংশনটাকে। আচ্ছা, যদি এটা z ধরি, তাহলে 1 plus x কত হবে রে? এটার বেসে কিছু নাই মানে কত আছে, আছে কিন্তু। তাহলে লগারিদমিক ফাংশন থেকে আমরা জানি যে এটা ই টু দি পাওয়ার জেড হবে, কি এটুকু তো জানিস না মানে? হ্যাঁ, এটা। তাহলে এখান থেকে x এর মান তো বের করতে পারবি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তাহলে যেখানে যেখানে x আছে, ওখানে ওখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান পুট করবো। তাহলে দেখ, লিমিট 1 বাই এক্স আছে, তাহলে 1 বাই এক্স এর জায়গায় কত হবে, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আর লগ অফ 1 বাই এক্স, 1 প্লাস এক্স কাকে ধরেছি, জেড কে ধরেছি, মানে লগ অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু জেড ধরেছি, তাহলে ওখানে জেড বসাতে পারবো, ইন্টু জেড। কি বুঝতে পারলি? এবার এক্স টেন্স টু জিরো আছে, তাহলে এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এইটা টেন্স টু জিরো হবে, তাই তো? হ্যালো, আমার কথা বুঝতে পারছি? যদি আমি বলি যে x ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এবার আমি এখানে দেখতে পাচ্ছি এখানে x টেন্স টু জিরো এখানে, তাহলে x এর জায়গায় ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এটা আছে, তাই তো? তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এক্সটা যদি জিরোর কাছাকাছি থাকে, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ানটা জিরোর কাছাকাছি থাকবে, এটুকু বুঝতে পারছিস? এক্স এর জায়গায় জাস্ট ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান পুট করলাম। তাহলে বল, ই টু দি পাওয়ার জেডটা কোথায় থাকবে? ওয়ানের কাছাকাছি। তাহলে জেডটা কোথায় টেন্স করবে? জিরোর কাছাকাছি। দেখ আমার কথা বুঝতে পারলি কিনা, এটাই সবচেয়ে বড় কথা বোঝা। কেন জেডটাকে আমি জিরোর কাছাকাছি কেন করলাম? কারণ ই টু দি পাওয়ার জেডটা ওয়ানের কাছাকাছি, তার মানে কি জেডটা প্রায় জিরো, তাহলে তো এটা ই টু দি পাওয়ার জিরো হলেই তো ওয়ান হবে না? হ্যাঁ, ওই জন্য আমি বললাম জেডটা জিরোর কাছাকাছি। তো এখান থেকে লিমিটটা পেয়ে গেলাম জেড টেন্স টু জিরো। দেখ, লিমিটটা পুরো চেঞ্জ করে দিলাম, লগ থেকে চলে আসলাম আমরা জেডে। তাহলে হলো কত, লিমিট জেড টেন্স টু জিরো, জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। আচ্ছা, জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান কে আমরা লিখতে পারি ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। শুভ, এটা করতে পারি তো? কারণ উপরে জেডটাকে জাস্ট নিচে নিয়ে চলে আসলাম, এবার লিমিটটাকে আমি ডিস্ট্রিবিউট করে নিচে আনতে পারবো তো? লিমিট জেড টেন্স টু জিরো, ওয়ান বাই, সরি, এখানে লিমিট নিচ্ছি না, আমি ডিরেক্ট একদম নিচে লিমিট নিতে চাইছি। তাহলে তুই শুভ একটু বল, এখানে যদি আমি লিমিট নিই এই ফাংশনটার উপর, তাহলে এটা ওয়ান হবে, এটা কি মানছিস? না মানলে 2 নম্বর ফর্মুলাটা দেখ, সেম ফর্মুলা দেখ, লিমিট এক্স টেন্স টু জিরো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা যখন ওয়ান হচ্ছে না, এরকমই সিমিলারিটি তো আছে এখানে। এটা নিচেরটা ওয়ান হয়ে গেল, তাহলে ওয়ান বাই ওয়ান কত হবে? ওয়ান। ওয়ান হয়ে গেল। দেখ, বুঝতে পারলি কি পারলি না? একটু পরে আবার দেখবি, বইয়েও করে দেওয়া আছে, দেখবি, বোঝার চেষ্টা করবি, না বুঝলে আমাকে বলবি। হ্যাঁ, হ্যাঁ বল, বুঝতে পারলি না? ও তোরা আছিস? হ্যাঁ, তো দেখ, লগ ওয়ান প্লাস এক্স কে, শুভ তুই বুঝতে পেরেছিস? আরেকবার বলি তাও,
লগ অফ 1 প্লাস এক্স কে আমরা জেড ধরলাম, ঠিক আছে? এবার যদি তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড, এই কথাটা বুঝতে পারছিস? কারণ এখানে বেসে ই আছে, এই ইটা এখানে চলে যায় ই টু দি পাওয়ার জেড হয়, আবার এক্ষেত্রে লগ নিয়ে আবার এটা দেখবি এই লাইনে চলে আসবে। এটা যদি না বুঝতে পারিস তাহলে লগারিদমের একটা প্রবলেম আছে তোদের। না দেখ, 1 প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড যদি আমি বলি তাহলে আবার উভয় পক্ষে লগ নিত, তাহলে লগ অফ 1 প্লাস এক্স কত হবে? লগ অফ ই টু দি পাওয়ার জেড, কিন্তু জেডটা কি হয়, পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। আর লগ ই এর মান কত, 1, তাহলে কি হয়ে গেল, লগ 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু জেড হলো। মানে আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। ওটা তোদের লগারিদমের ব্যাপার আছে, লগারিদমটা তোরা একবার দেখে নিস বাড়িতে, বুঝতে পারলি? তাহলে এখান থেকে বল এক্সটা কত হলো, ওয়ানটা ডান দিকে যাবে, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, বুঝতে পারলি? এবার আমি কি করছি, এক্স যেখানে যেখানে আছে ওখানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বসাবো। তাহলে লিমিট লিমিট থাকলো, জেড টেন্ডস টু জিরোটা পরে দেখাচ্ছি, 1/x, তাহলে 1/x মানে কত, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তো আমরা ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বসালাম। তারপরে লগ অফ 1 প্লাস এক্স, এটা মানে আমরা কত ধরেছিলাম, লগ অফ 1 প্লাস এক্স মানে জেড ধরেছি, তাহলে আমরা জেড বসালাম। বুঝতে পেরেছিস এইটুকু দেবজ্যোতি? বুঝতে পারলি না আমার মনে হয়, তুই কি এইটুকু বুঝতে পারলি যে 1 প্লাস এক্স ইজিক্যাল ই টু দি পাওয়ার জেড? তাহলে এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এই লাইনটা বুঝতে পেরেছিস? বুঝে নিয়েছিস? এবার আমি লিমিট, এই যে 3 নম্বর ফর্মুলা যেটা আমি প্রমাণ করতে দিচ্ছি, ওখানে আমি মানগুলো বসাচ্ছি জাস্ট। লিমিট লিমিট থাকলো, যে টেন্স টু জিরোটা এটা পরে বলছি আমি। এবার 1/x আছে, তাহলে 1/x এর জায়গায় ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বসালাম, ইন্টু লগ 1/x মানে তো জেড ধরেছি, ওই জন্য জেড বসালাম। এটুকু এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার জেড টেন্স টু জিরো কেন হচ্ছে? আচ্ছা, জেড এখানে কত আছে, এক্স টেন্স টু জিরো, তাই তো? তাহলে এক্স এর মানটা আমরা এখান থেকে কত বের করছি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস এক্স টেন্স টু জিরো মানে কি, ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান টেন্স টু জিরো। কারণ বাম দিকেরটা যদি জিরোতে টেন্স করে বা জিরোর কাছাকাছি থাকে, তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডান দিকেরটা তো জিরোর কাছাকাছি যাবে, এটাই বলছি, কি বুঝতে পারলি? তাহলে ই টু দি পাওয়ার জেডটা কোথায় যাবে, ওয়ানের কাছাকাছি, তাহলে ই টু দি পাওয়ার জেড টেন্স টু ওয়ান। তোরা রেসপন্স করছিস না, কি বলে, দেবজ্যোতি? আর তুই তো বুঝতে পারছিস, দেবজ্যোতি বুঝতে পারছে না, দেবজ্যোতি রেসপন্স কর। তাহলে ই টু দি পাওয়ার জেড টেন্স টু ওয়ান, এইটুকু কি বুঝতে পেরেছিস এই লাইন পর্যন্ত? তাহলে যদি ই টু দি পাওয়ার জেডটা ওয়ানে টেন্স করে, তাহলে জেড এর মান, জেড কোথায় টেন্স করবে, তোরা একটু বেসিক কনসেপ্ট লাগা। কারণ ই টু দি পাওয়ার জিরো হলেই তো একমাত্র ওয়ান হবে না। তাহলে জেড এর মানটা যদি জিরো হয়, তার মানে জেডটা জিরো যদি টেন্স করে তাহলেই এটা ওয়ান হবে, কি বুঝতে পারছি আমার কথা? তাহলে জেড টেন্স টু জিরো পেয়ে গেলাম, এখানে আমি জেড টেন্স টু জিরো বসে দিলাম, লিমিট জেড টেন্স টু জিরো। বলছি জেড টেন্স টু জিরোই কেন বসালাম, আমরা তো ই টু দি পাওয়ার জেড টেন্স টু ওয়ান বসাতে পারতাম। দরকার নেই, ওটা বসালে হবে না, না ফাংশনটা জেড এর ফাংশন, খেয়াল কর। মানে যখন এক্স থাকছিল, এখানে দেখ এক্স ছিল তো এক্স টেন্স টু ছিল, এখানে দেখ জেড এর ফাংশন চলে এসেছে, তাই ওই জন্য জেড টেন্স টু আমাকে আনতে হবে, ওই জন্য আমি জেড টেন্স টু জিরোতে নিয়ে আসলাম। এবার এবার নর্মালি জেডটা উপরে ছিল, নিয়ে আমি জেডটাকে নিচে নিয়ে আসলাম। এর আগের ফর্মুলাতে দেখ, এর আগের ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা ওয়ান হয়, তো সিমিলারলি নিচে ওয়ান হলো, তাহলে 1/1 ইকুয়াল টু ওয়ান। দেখ, প্রমাণটা না বুঝতে পারলে তোরা একবার দেখে নিস। বুঝতে পেরেছিস কি? এবার 4 নম্বর ফর্মুলাতে আসছি। হ্যাঁ, 4 নম্বরে আসছি। 4 নম্বর ফর্মুলা কি বলছে, লিমিট x tends to 0, 1 plus x whole to the power 1 by x equal to e, এই ফর্মুলাটা, এটা প্রমাণ করতে হবে। তো এর আগের ফর্মুলাটা যদি তুই প্রমাণ করতে পারিস তো এটাও খুব সহজ। আচ্ছা, এর আগের ফর্মুলাতে আমরা কি জানলাম রে, এর আগের ফর্মুলাটা খেয়াল কর, এটা লিমিট লিমিট x tends to 0, এটা আগের ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা, এটা ফর্মুলা লাগিয়ে 4 নম্বর ফর্মুলাটা প্রমাণ করবো। 3 নম্বরটা কাজে লাগিয়ে 4 নম্বরটা প্রমাণ করবো। তাহলে আমরা আমরা জানি
দাঁড়া, we know that limit x tends to 0 1 by x log of 1 plus x is equal to 1, এটা আমরা জানি। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে লেখা যায় কি দেখ তো তোরা। লিমিট, যারা লগারিদমের জানিস না কনসেপ্ট তাদের বলবো করে নিস, দেখে নিস একবার লগারিদমটা। log 1 plus x whole to the power 1 by x, বাম দিকটা নিয়ে কাজ করছি, এই সরি ডান দিকেও হবে, ইকুয়াল টু 1 আছে থাকলো, দেখ আমি কিছু করিনি। এখানে যেটা সামনে ছিল ওটা জাস্ট পাওয়ারে নিয়ে গেলাম। লগারিদমের তো এটা কনসেপ্ট যে পাওয়ারকে সামনে নিয়ে আসে বা সামনেরটাকে পাওয়ারে নিয়ে যাওয়া যায়। যেমন এটা আমি বলি x টু দি পাওয়ার a, এখানে যদি আমরা লগ লাগাই তাহলে কি হয়, এটা সামনে চলে আসে a log x। সিমিলারলি এটাই করলাম যে 1 বাই x টা সামনে ছিল, 1 বাই x টাকে পাওয়ারে নিয়ে গেলাম। শুভ বুঝতে পেরেছিস? হ্যাঁ, এবার লগটাকে নরমালি বাইরে করা যায় আর লিমিটটাকে ভেতরে ভরা যায়, মানে এরকম ব্যাপার। লগটাকে বাইরে করলাম, লিমিটটাকে ভেতরে করলাম, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, এরকম। বুঝতে পারলি দেবজ্যোতি, তোরা বুঝতে পারছিস? দেবজ্যোতি, চৈতন্য, বুঝতে পারছিস? না বুঝতে মানে এই কিছু করলাম না, লগটাকে বাইরে নিয়ে আসলাম, লিমিটটাকে ভিতরে বললাম। ডিস্ট্রিবিউট করা যায়, লিমিটকে তো সবার সাথে নিয়ে যাওয়া যায় না। তো এবার লগটাকে আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে লিমিট। হ্যাঁ, লগারিদমকে বাইরে বার করা যায়, এর বেসে ই আছে, কিন্তু বেস ই আছে, যার কিছু নাই মানে ই আছে বেস। তাহলে দেখ পরে কি থাকলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা লিমিটেডটা, এটা লিমিট রেখে দিলাম। আর লগটাকে কি করলাম, ডান দিকে নিয়ে গেলাম, তাহলে ডান দিকে নিয়ে গেলে কি হয় ই টু দি পাওয়ার 1। এর আগের ক্ষেত্রে দেখ দেখেছিলি এখানে যখন লগটাকে নিয়ে গেলাম তখন ই টু দি পাওয়ার এখানে যা থাকছে সেটা পাওয়ারে চলে যাচ্ছে। এখানে পাওয়ার 1 আছে তো এটা ই টু দি পাওয়ার 1 হয়ে গেল। ই টু দি পাওয়ার 1 মানে কত, ই, প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছে। বুঝতে পেরেছিস? দেবজ্যোতি, চৈতন্য, শুভ? হুম, বুঝেছি, ঠিক আছে। নেক্সট ফর্মুলা, 5 নম্বর ফর্মুলা। হুম, দেখ জাস্ট আমি কিছুই করিনি, লকটাকে বাইরে নিয়ে আসলাম, নিয়ে ডান দিকে নিয়ে গেছি, এটাই হচ্ছে মেন কাজ। এটা করা যায়। হুম, নিয়ে আমি সরাচ্ছি। 5 নম্বর, 5 নম্বর ফর্মুলাটা কি বলছে, লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়াল টু ই হবে। তুই এর আগের ফর্মুলাটা ফলো কর, দেখবি হয়ে যাবে। এখানে দেখ আগের ফর্মুলাটাতে কি ছিল, আগের ফর্মুলাটা আমি আবার লিখছি এখানে, উই নো দ্যাট, ওটা ফর্মুলা থেকে এটা ফর্মুলা প্রমাণ করবো, আর কিছুই না। তোরা হয়তো বুঝতেই পেরেছিস আমি ওটা কি বলছি। লিমিট কি ছিল আগের ফর্মুলাটা, x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই ছিল, এটা এবার এই ক্ষেত্রে কি বলেছে যে লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স, তাহলে তুই খেয়াল কর এখানে x ছিল, ওখানে কিন্তু 1 বাই এক্স আছে, এখানে 1 বাই এক্স আছে তো ওখানে x আছে, তাহলে এক কাজ কর না, এই ফর্মুলাটাতে আমি x ইজ ইকুয়াল টু 1 বাই এক্স পুট করে দিই, তাহলে নর্মালি দেখবি প্রমাণটা চলে আসবে। দেখ তাহলে লিমিট যদি এটা পুট করি, পুটিং x ইজ ইকুয়াল টু 1 বাই এক্স, তাহলে কত হচ্ছে লিমিট টেন্স কি আছে 1 প্লাস এক্স এর জায়গায় কত বসাতে বললাম আমরা, 1 বাই এক্স, এক্স চলে আসবে উপরে। কি বুঝতে পারছিস দেবজ্যোতি? দেবজ্যোতি, তাহলে বল x টেন্স টু ইনফাইনাইট আছে, এবার x এর জায়গায় আমি 1 বাই এক্স বসাচ্ছি,
তাহলে 1/x টেন্ডস টু ইনফাইনাইট হবে এবার। যদি 1/x টেন্ডস টু ইনফাইনাইট তাহলে x টেন্ডস টু কত 0। কি বুঝতে পারছিস? কখন 1/x টা ইনফাইনাইট হবে? যদি x টা 0 হয়, তা আমি এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0। আমি ভুল বলছি। এই ফর্মুলাটা এখানে দেখ, x টেন্ডস টু 0 আছে, আমি প্রমাণটা দিতে লেগেছি। এটা আমি এখান থেকে আমি প্রমাণটা করছি, তো x টেন্ডস টু 0 আর x এর মানটা আমি 1/x ধরেছি, তাহলে 1/x টেন্ডস টু 0 হবে। তাহলে x টেন্ডস টু কত হলে 0 হবে? x টেন্ডস টু ইনফাইনাইট। দেখ, এগুলো কিন্তু বুঝতে অসুবিধা হয়। এখানে লিখতে হয় যে যেহেতু as x tends to 0 then 1/x tends to 0 মানে x tends to infinite then হবে x tends to infinite মানে 1/x tends to 0। x tends to 0 মানে এখানে যে যেহেতু এটা x tends to 0 আছে কিনা, তো তাহলে x ইকুয়াল টু আমি 1/x ধরেছি। তাহলে এই আমরা যেহেতু কিনা আমি আমি ব্যাপারটা কি করেছি বল, তোদের সাথে গন্ডগোলটা হচ্ছে এই যে আমি x এর জায়গায় 1/x বসাচ্ছি, ওই জন্য তোদের গন্ডগোল। যদি আমি এটা 1/z বসাতাম তাহলে তোদের কিন্তু গন্ডগোলটা হতো না। আমি সেম জিনিসই বসেছি না, ওই জন্য তোর গন্ডগোল হচ্ছে। দেখাচ্ছি তোকে অঙ্কটা আমি অন্য কিছু ধরিয়ে দেখাচ্ছি, তাহলে তোদের বেশি সুবিধা হবে। দাঁড়া, x ইকুয়াল টু আমি 1/z ধরলাম কত কথা, হ্যাঁ? তাহলে বসা লিমিট 1 প্লাস x এর জায়গায় 1/z, তাহলে তাহলে উপরেরটা z হয়ে যাবে। ঠিক আছে, ডান দিকে এবার দেখ x টেন্ডস টু 0 দেওয়া আছে, তাহলে x টেন্ডস টু 0 হলে as x টেন্ডস টু 0 then 1/z টেন্ডস টু 0, তাহলে 0 ইনফাইনাইট বলছি 0, তাহলে z টেন্ডস টু ইনফাইনাইট। কি এইটুকু বুঝতে পারলি? 0 এর মানে ইনফাইনাইট, 1/ইনফাইনাইট মানে কত হয়? 0 হয়। 1/ইনফাইনাইট 0 হয়, ওই জন্য z টেন্ডস টু ইনফাইনাইট। এবার দেখ, এবার কি কোনো গন্ডগোল আছে? ওটা z এর জায়গায় জাস্ট আমি x ধরে নিয়েছিলাম, ডান দিকে যা আছে তাই থাকবে, ই আছে ই থাকবে। এবার জাস্ট এবার z এর জায়গায় ই x পুট করে দে। মানে প্রমাণটা আমি x ছিল, তো তাই জন্য আমি ডিরেক্ট আমরা x এর মানটা 1/x বসাচ্ছিলাম। প্রুফড। বুঝেছিস? হুম, ঠিক আছে। তাহলে 5টা ফর্মুলা হয়ে গেল, তাই তো? এবার হচ্ছে 6 নম্বর ফর্মুলা। 6 নম্বর ফর্মুলাটা কি বলছে? লিমিট, কি ব্যাপার x টেন্ডস টু 0 a to the power x minus 1 by x equal to log a। এটা আমাকে প্রমাণ করতে হবে, log a। কি আমার কত? না, 5 নম্বর থেকে হবে না এটা। আমরা কত দিয়ে করব দেখি, 4 2 দিয়ে করব, 2 এর মতো দেখতে আছে, খালি দেখ a টু দি পাওয়ার x এর জায়গায় এখানে e টু দি পাওয়ার x আছে। তো এখানে আমি লিখে রাখি ফর্মুলাটা, 2 নম্বর ফর্মুলাটা। এই যে এর আগে 2 নম্বর ফর্মুলা করেছিলাম লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। এটা এর অ্যান্সার কত ছিল? এটা 1। এটা আমি এখানে 1 পুট করলাম। এটা, তাহলে আমি এই ফর্মুলা আর এই ফর্মুলার মধ্যে কোনো পার্থক্যই নেই, জাস্ট এখানে a টু দি পাওয়ার x আছে, এটা e টু দি পাওয়ার x আছে। তাহলে দেখ, আমি যদি a টু দি পাওয়ার x টাকে যদি আমি e টু দি পাওয়ার x ধরি, ভালো করে লিখছি, বাঁকা হয়ে যাচ্ছে কেন? হুম, লেট a to the power x is equal to e to the power x, আমি এটাকে a to the power x টাকে আমি e to the power x করলাম। ঠিক আছে? হুম, e to the একটা কথা বলতো, এখানেও x আছে পাওয়ার, এখানেও x আছে, তো গন্ডগোল হবে আবার। তো এটাকে z দিয়ে করছি প্রমাণটা আগের মতো, তাহলে সুবিধা হবে। e to the power z, এবার আমি উভয় পক্ষে লগ নিচ্ছি।
তাহলে এক্স লগ এ ইকুয়াল টু জেড কি এটাতে কোনো প্রবলেম হলো হলো না তোদের রে জাস্ট লগ নিলাম নিয়ে এটা আমি এখানে একটু স্টেপ জাম্প করে দিয়েছি তো তার জন্য লগ ই হবে লগ ই এর মান তো 1 ওই জন্য আমরা ডিরেক্ট বল দিলাম এক্স লগ এ ইকুয়াল টু জেড এটা এবার আমি তাহলে এবার মানগুলো বসাই এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এ টু দি পাওয়ার এক্স মানে তো আমরা ই টু দি পাওয়ার জেড ধরেছি তাহলে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই এক্স আছে এখানে এক্স এর মানটা এখান থেকে বের করে রেখে নে তাহলে এক্স এর মানটা কত হবে জেড বাই লগ এ তাহলে এক্স এর জায়গায় এখানে বসা জেড বাই লগ এ তাহলে জেড বাই লগ এ হতো কিন্তু উপরে নিয়ে চলে যাচ্ছি ঠিক আচ্ছা আমাকে এটা প্রমাণ করতে হবে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড এটা মানে তো আচ্ছা এক্স টেন্স টু জিরো হবে না কিন্তু এটা খেয়াল কর এক্স টেন্স টু জিরো তাহলে পুরো এটা এক্স টেন্স টু জিরো কি বুঝতে পারছিস না হ্যাঁ অবশ্যই যে জেড বাই লগ এ টেন্স টু জিরো হবে আগে প্রথমে এটা যেহেতু এক্স টেন্স টু জিরো এক্ষেত্রে তো এক্স এর মানটা তো জেড বাই লগ এ তাহলে জেড বাই লগ এ টেন্স টু জিরো তাহলে জেড বাই লগ এ তো একটা কনস্ট্যান্ট না ডান দিকে গুণ হয়ে যায় লগ এটা জেড টেন্স টু জিরো তো ওইটাই এখানে লিমিট জেড টেন্স টু জিরো হবে তাহলে এটা যদি দেখি এটা মানে তো ওয়ান আর লগ এ তো একটা নিচে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের উপর লিমিট নিলে ওয়ানই হয় এই কনস্ট্যান্টটাই হয় লগ এ এটাই প্রমাণ করতে বলেছিল হয়ে গেল সিম্পল লাগলো এইটুকুই 6টা ফর্মুলাই হচ্ছে তোদের ক্লাস 12 এর অঙ্ক কমপ্লিট লিমিট আর ক্লাস 11 এর ওই ফর্মুলাটা টোটাল 8টা 9টা ফর্মুলা আছে নিয়ে তোদের লিমিট কমপ্লিট হয়ে যাবে দেখবি কত সহজ চ্যাপ্টার আছে সবচাইতে সহজ ক্যালকুলাসের চ্যাপ্টার এগুলো কি মানে কারো যদি বুঝতে অসুবিধা হয় থাকে তো বল আমি অঙ্ক করাবো কি বুঝতে পারিস নি হ্যালো বুঝতে পেরেছি চৈতন্য বলছে কিন্তু আর দ্বিতীয়বার কথা বলছে না বা নেটওয়ার্ক প্রবলেম আছে না ওখানে খুবই নেটওয়ার্ক প্রবলেম আরেকবার বলবো একবার দেখে দেখে বোঝার চেষ্টা কর বুঝতে পারবি কিচ্ছু করানো হয়নি দেখ সহজ আছে সবচাইতে সহজ আমি তুলনা করে করাচ্ছি তো এই ফর্মুলার সাথে এই ফর্মুলার তুলনা করে দিচ্ছি তাহলেও প্রবলেম হওয়ার কোনো কথাই না তোর কি শুভ তোর প্রবলেম হচ্ছে আচ্ছা দেবজ্যোতি বুঝতে পেরেছিস অঙ্ক করছি তাহলে অঙ্ক করছি হ্যাঁ হ্যাঁ করতে পারিস হ্যাঁ আমার কোনো প্রবলেম নাই আহ, আরে গঞ্জাম কি হবে মানে প্রশ্ন থাকলে প্রশ্ন থাকলে করবি না সবার কি আবার প্রশ্ন থাকবে নাকি কারণ সাপোজ শুভর তো প্রশ্ন হচ্ছে না ধরনের তো এখন দেবজ্যোতি আর এর প্রশ্ন তো করলো তো এরকম ব্যাপার তো ওটা হবে না প্রবলেম হবে না আশা করি অ্যাড করতে পারিস হুম হুম হুম, হ্যাঁ শোন এক্সাম্পল করাই একটা অঙ্ক 1 নম্বর এক্সাম্পল লিমিট প্রথমত সহজ অঙ্ক নিয়ে শুরু করি তারপরে কঠিনে ঢুকি এক্সারসাইজে ঢুকি একবারে ডিরেক্ট তোদের কাছে বই আছে তো সবার কাছে তো বইয়ের প্রথম অঙ্ক একটু দাগা হ্যাঁ কোনটা কোনটা আমি করাবো এখন সবাই খুলছিস তো দেবজ্যোতি তোরা খুলছিস বই
দেখ অতি সংক্ষিপ্ত ১ নম্বর অঙ্কটা দেখ। অঙ্কটা একটু কি আছে বলতো? হ্যাঁ, মানে দেখ তুই এটা লাস্টের ফর্মুলাটা প্রমাণ করতে দিয়েছে। যেটা আমি করালাম। সো প্রবলেম হবে না আশা করি। তারপরে ২ নম্বরটাও ফর্মুলা থেকেই প্রমাণ আছে। এটাও আগে করিয়েছি। এটা হচ্ছে কয় নম্বর ফর্মুলার প্রমাণ? ৩ নম্বর না ৪ নম্বর ফর্মুলার প্রমাণ আছে। তো আমি ১ আর ২ করাচ্ছি না। ৩ এ আসছি। ৩ এর ১ নম্বর অঙ্কটা দেখ। ৩ এর ১। আচ্ছা। বুঝতে পারছি না ওরা আছে কি নাই। লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা। 1/x। আচ্ছা। 1 প্লাস x টু দি পাওয়ার 8 মাইনাস 1। কই রে কোথায় গেল? হ্যাঁ। ইকুয়াল টু 8 প্রমাণ করতে দিয়েছে। তো প্রমাণটা আমি লিখছি না। আর তো ইকুয়াল টু 8 প্রমাণ করতে দিয়েছে, তাই তো? হুম, হুম। তাহলে এটা ১ নম্বর ফর্মুলার দিকে তাকা। ১ নম্বর ফর্মুলাটা কি ছিল? খেয়াল কর। এখানে ১ নম্বর ফর্মুলাটা লিখেছি। এই যে 12 এর ১ নম্বর ফর্মুলা। লিমিট x টেন্ডস টু 0, এই যে এখানে 1/x ইকুয়াল টু n। এখানে এটা ইউজ করব। এটা আমি লিখে রাখছি। হ্যাঁ, নরমাল অঙ্ক মানে ভিতরে এটা তো মানে এটা এরকম লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1। ১ মিনিট। কি হলো? মাইনাস 1। মাইনাস 1 ডিভাইডেড বাই x। এটাই তো আছে, কিছুই তো না। এটা মানে তো কি? এখানে পাওয়ার যত থাকবে সেটাই বাইরে আসবে। এইটা আছে, এইটা বাইরে আসবে। প্রুভড। নরমাল অঙ্ক এটা। জাস্ট ফর্মুলার প্রয়োগটা মানে ফর্মুলাটাই দিয়ে দিয়েছে আর কিছুই না। আমি ভুল করে আমি দেখেছিলাম না। আমি খেয়ালই করিনি আমি অঙ্কটা করতে বসে গেছি বোকার মতো। হুম। তাহলে ১ নম্বর ৩ এর ১ হলো। ৩ এর ২ দেখ। তোরা না পারলে আমাকে বল। ৩ এর ২ দেখ। তোদের তোরা সবাই দেখ ২ টা দেখে বল কোন ফর্মুলা ফেললে ভালো হয়। বলতে পারছিস না? করছি অঙ্কটা। লিমিট না, একটু একটু মানে ভাবতে হবে। অঙ্কগুলো খুব সহজ আছে, হ্যাঁ, খুব কঠিন না। বাই কত আছে একটু বলতো? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6, তাই তো? হ্যাঁ, তো। আচ্ছা দেখ তো, আমরা ১ নম্বর ফর্মুলা যেটা করছি সেটাই সেটাকে আনা যায় কিনা একটু দেখ তো। দেখ 1 প্লাস এক্স এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1। উপরটাতে আমি এক্স দিয়ে ভাগ করলাম, সিমিলারলি নিচেরটাতেও এক্স দিয়ে ভাগ করব। দেখ হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স। কি এটুকু করতে পারি কি পারি না? লিমিট দুদিকে আমি ভাগ কর। হুম। অবশ্যই করা যায় এবং লিমিট দুটো নিলাম। লিমিট তো আমরা ডিস্ট্রিবিউট করতে পারি না উপরে আর নিচে, তো ওই জন্য ডিস্ট্রিবিউট করে দিলাম একবারই। আর এই এক্স এক্স কেটে দে, দেখবি আগের লাইনে চলে আসবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে উপরেরটা কত হলো? অ্যান্সার 9। আর নিচেরটা 6। মানে নরমালি তাহলে 9/6 মানে কত? কাটলে 3 দিয়ে কাট, 3/2। ঠিক আছে। তো ৩ ২ হলো। ৪ এর ১ দেখ। খুব সহজ অঙ্কগুলো, খুব কঠিন না। ৪ এর ১টা তুই একবার খেয়াল কর, তোরা বাড়ির কাজ দেবো এটা। e to the power 4x minus 1 by x আছে। এটা ২ নম্বর ফর্মুলাটা তুই দেখ। ২ নম্বর ফর্মুলাটা কি বলেছিল? লিমিট x tends to 0, e to the power x minus 1 by x equal to 1।
আর 4 এর 1 নম্বর অঙ্কটা বলেছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x। কিন্তু দেখ ফর্মুলা দিকে দেখা, এখানে পাওয়ারে যা থাকবে নিচে সেম থাকবে, তখন 1 হবে। কিছু বলছিস কেউ নাকি? তো দেখ এখানে এখানে পাওয়ারে 4x আছে আর এখানে কিন্তু নিচে x আছে, পাওয়ারটাকে হ্যাঁ হ্যাঁ আসছে, বল। হ্যাঁ 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 ঠিক বলেছিস। যাই হোক, বুঝতে পারলে ঠিক আছে, বলতে হবে না, বুঝলি? বুঝতে পারলে ঠিক আছে, বলতে হবে না, আমি সব অঙ্ক করাবো না, আমি জাস্ট একটু হিন্ট দিচ্ছি। তাহলে দেখ এখানে আমার পাওয়ারটার সঙ্গে সেম করার জন্য 4 দিয়ে গুণ করতে হবে উপর নিচে, তাই তো? তাহলে এটা দেখ আবার ফর্মুলা পড়ে যাবে, এটা 1 হয়ে গেল, পরে কি থাকলো 4। করাচ্ছি না, এগুলো জাস্ট আমি রাফলি করলাম অঙ্কটা। তো ডিরেক্টলি 4 বলতে পারবো, এটা এই হচ্ছে ব্যাপার। তো 4 এর 1 করে দিলাম, 2 নম্বর হোমওয়ার্ক। এবার তোরা প্রশ্ন করবি যে 2 নম্বরটা কঠিন আছে, 2 নম্বরটাই হোমওয়ার্ক। দেখে দেখ 2 নম্বরটা কঠিন মনে হচ্ছে। 2 নম্বর পারবি কি না করে দেবো? শুভ, শুভ, আচ্ছা ঠিক আছে পারবি, ঠিক আছে শুভ, ট্রাই করবি, হ্যাঁ। সেটাই, 4-এর 2, 3, 4 এগুলো করবি, পারবি, আমি শিওর বলছি পারবি। ফর্মুলা গুলো এই 5টা ফর্মুলা আছে না, 6টা ফর্মুলা, এদের মধ্যেই পারবি, সব কটা হয়ে যাবে। 6, 1-এর 3, 4-এর 3, 4, 5, 6 সব কমপ্লিট করবি। 6টা, 6টা একবার করে দিই। ওই সংক্ষিপ্ত পুরো হোমওয়ার্ক, হ্যাঁ, একদম পর পর সব করবি, সংক্ষিপ্ততে আয়। বেশি তো অঙ্ক নাই, লিমিটটা কি, মাঝে মাঝে না একটা করে অঙ্ক করিয়ে দিই, নাহলে পরে গন্ডগোল। 4-এর 1 করালাম, 4-এর 2টা হোমওয়ার্ক থাকলো, 4-এর 3টা করাচ্ছি। পারবি কি 4-এর 3 না করাচ্ছি, নাহলে পরে গুলিয়ে যাবি। 4-এর 3 করাচ্ছি। আরে তোরা তোরা করে নিয়েছিস, একটু দাঁড়া তোরা। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস e টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই x, এই অঙ্কটা। তাহলে এটা এই ফর্মুলা দিয়ে করাবো আমি, এই ফর্মুলাটা দিয়ে কি হবে না, লিমিট x টেন্ডস টু 0, এই ফর্মুলাটা আমি আনার চেষ্টা করছি। তাহলে এটা কিরকম লেখা যায়, e টু দি পাওয়ার 13x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 7x প্লাস 1 বাই x। দেখ কিছু করলাম না, জাস্ট -1 করলাম, তো +1 কেটে দিয়ে দেখ সেমির করে রেখেছি, কিছুই করিনি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 13x মাইনাস 1, বাম ডান দিক থেকে মাইনাস কমন নিচ্ছি, এটা ব্র্যাকেটে রাখছি। তাহলে e টু দি পাওয়ার 7x, এটা হয়ে যাবে -1 ডিভাইডেড বাই x, সরি। তাহলে এখান থেকে যদি আমি এখানে আসি, লিমিট x টেন্ডস টু 0 সবার সাথে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এটা বাই এটা। তাহলে e টু দি পাওয়ার 13x মাইনাস 1 বাই x মাইনাস লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 7x মাইনাস 1 বাই x। আশা করি বুঝতে পারছিস। লিমিট x টু দি পাওয়ার x টেন্ডস টু 0, দেখ e টু দি পাওয়ার, হ্যাঁ 13x উপরে 13 মাইনাস লিমিট x টেন্ডস টু 0, এটা সহজই ছিল, মানে প্রায় সহজই অঙ্ক আছে, তাও আমি করিয়ে দিচ্ছি কারণ তোরা গুলিয়ে না যাস। বাই এক্স হবে এখানে, এখানে 7x হবে, ইন্টু 7 করব, উপরে 7 হবে, এটা উপরে 7 লিখলাম। তাহলে পরে কি থাকলো, এখানে এটা তো 1 হয়ে যাচ্ছে, পরে থাকছে 13 মাইনাস এখানে পরে থাকছে 7, 13 - 7 মানে 6, মিললো কি অ্যান্সার? মিলতেই হবে। হুম, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এরকম আমার আশা, আমার মনে হয় সব কটাই পারবি এরকম ভাবে। যেমন দেখ 5 নম্বরটা, 4-এর 5, কি আসলো, আচ্ছা পাতাই শেষ হয়ে গেল আমার, 1 মিনিট।
তোরা এটা পিডিএফ আকারে চাস তো? এখন না, মানে শেষ করি, এখন অঙ্কটি শেষ করি না। উম, উম, একটা চ্যাপ্টার শেষ করে নি। এখান থেকে তোদের লিমিট অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছে এখান থেকে। এটা 11 শেষ হলো, 12। আচ্ছা, এটা করালাম এখন। এখানে আসি। এবার হচ্ছে আমি বলছিলাম 4-এর, কত বাজে লাগছে লাল কালি। 4-এর 5 নম্বরটা দেখ। 4-এর 5 নম্বরটা কিছু ভাবতে পারছিস কি? কি আছে অঙ্কটা? লিমিট এক্স টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে বল, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা এটা কি করব? এখানে দেখ পাওয়ারে সাইন এক্স আছে, নিচে নিচে পাওয়ারের সঙ্গে পাওয়ার মিলাতে হয়। তাহলে এটা করতে পারবি না? সাইন এক্স মাইনাস ওয়ান আছে, এই সরি, ভুল করছি, এটা পাওয়ারে মাইনাস ওয়ান নাই কিন্তু, খেয়াল করিস তুই। এই যে এটা মাইনাস ওয়ানটা আছে এখানে, মাইনাস ওয়ান নিচে আছে, এখানে সাইন এক্স আছে আর এখানে মাইনাস ওয়ান আছে, ডিভাইডেড বাই, নিচে কিন্তু এক্স আছে কিন্তু আমরা পাওয়ার মিলাতে চাই, তাহলে আমি একটা নিচে সাইন এক্স নিলাম, আর এক্সটাকে বাইরে করলাম, আর যেহেতু এটা সাইন এক্স নিলাম তাহলে উপরে আবার সাইন এক্স নিয়ে নিলাম। তো খুব সহজ অঙ্ক। তাহলে এটা ওয়ান হয়ে যাবে, আর এর সাথেও একটা লিমিট নিয়ে নিতে তাহলে বেটার হবে। তাহলে এর পরের লাইনে এটাকে ওয়ান করে এটাকে লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন এক্স বাই এক্স। আবার সাইন এক্স বাই এক্স মানে কত জানি? সাইন এক্স বাই এক্স মানে আমরা ওয়ান জানি, তাহলে অ্যান্সার কত হলো? ওয়ান। খুব সহজ অঙ্ক, কঠিন না, দেখে মনে হবে কঠিন, ওই জন্য আমি হোমওয়ার্ক দিতে চাইছি সব কটা। তাহলে আমার অতি সংক্ষিপ্ত পুরো হোমওয়ার্ক, বুঝলি? ফ্রেশ খাতাতে নিবি, ফ্রেশ খাতা নিবি, ফ্রেশ খাতাতে পর পর টুকে মানে করে নিবি। আর যা প্রবলেম হবে এখানে তো পিডিএফ থাকবেই, খাতা থেকে মোবাইল থেকে পিডিএফ দেখে করবি, বুঝলি? সংক্ষিপ্ততে আসছি। মানে নর্মালি যদি তোরা চাস না পড়তে, মানে ভালো করে যে আমরা পড়বো, তাহলে তো অনলাইনেও একদম নর্মালি অঙ্ক যেভাবে অফলাইনে করিস সেভাবে করতে পারবি। আর এখানে তো তো আমার মনে হয় না বুঝতে অসুবিধা হবে, কারণ কি তোদের বুঝতে অসুবিধা হচ্ছে? দেখ আমি তোদের কেন করাচ্ছি বলতো, আমি মানে অঙ্ক কেন করাচ্ছি, মানে আমারও চর্চা হবে, আর আমি তো বসেই আছি এখন, সারাদিন কি আর পড়তে পারে কেউ? ওই জন্যই আমি পড়াচ্ছি, বুঝলি? কেউ ভাবিস না টাকা পয়সার জন্য। হ্যাঁ, 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 ঠিক আছে। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত দেখ, একটু দেখ, 1-এর 1 নম্বর পাওয়ারের সাথে মিলাবি, সব কটা অঙ্ক হয়ে যাবে, মাইনাস ওয়ান করবি, মাইনাস প্লাস ওয়ান করবি, এরকম টাইপের একটা অঙ্ক করলাম যে 4-এর 3 নম্বর অঙ্কটা। পারবি? পারবি এটা? 1-এর 1ও পারবি, সিমিলারলি করবি, পারবি। আমি একটু জাস্ট হিন্ট দিতে চাইলে আমি হিন্টস দিতে পারি, না চেষ্টা করবি বাড়িতে একবার? বাড়িতে একবার চেষ্টা কর। 1-এর 2, 1-এর 2 তো আরো সহজ। ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান আছে কিনা? তো হ্যাঁ, তো উপরে ই টু দি পাওয়ার 2x আছে, তো নিচে 2x নিয়ে আসবি। এরকম আছে না, লিমিট এক্স টেন্ডস টু জিরো, এটা কত নম্বর বলছি? 1-এর 2। হ্যাঁ, 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 ঠিক বলছিস। ই টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান আছে কিনা, আর এখানে নিচে সাইন এক্স আছে, তো সাইন 3x। তাহলে আমি এরকম করব, উপরে 2x আছে তো নিচেও 2x নেবো, তাহলে এর পরের লাইনে যেটা আমাকে করতে হবে সেটা হলো এরকম। হ্যাঁ, 2x বাই সাইন 3x হবে, এরকম হবে। এটা তো ওয়ান হয়ে যাবে, পরে থেকে যাবে আমার কোনটা, লিমিট এক্স টেন্ডস টু জিরো, 2x বাই সাইন 3x। কিন্তু দেখ
আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 1/sin 3x বাই 2x, কিন্তু আমরা জানি এখানকার অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম করতে হয় এই মানটা, তাহলেই আবার 1 হয়। তাহলে এখানে যদি আমি 3x করি তাহলে কি হবে, উপরে একটা 3 আর নিচে 2 ছিল, 3/2। দেখ বুঝতে পারছিস কিনা? এটা করলাম তাহলে নিচেরটাও এটাও 1 হয়ে গেল, তো পড়ে থাকলো কত 1/3/2 মানে 2/3। একের 2 একের 2 কি 2/3 হয় आंसर। এই যে ব্যাপার, তিনেরটাও হয়ে যাবে, চারেরটাও হয়ে যাবে, উভয় নিচে উভয় পক্ষে এইচ দিয়ে ভাগ করবি, এইচ দিয়ে উপর নিচে দেখবি উপরে একটা 2h লাগবে, নিচে 3h লাগবে, 1 1 হয়ে যাবে, 3/2 অ্যান্সার। একবারই করা যাবে, পারবি করতে। চারও পারবি, পাঁচও পারবি সেম ভাবে। না পাঁচ করে দেবো নাকি? পাঁচ দেখ, পাঁচ দেখ, একের পাঁচ, একের পাঁচে কি আছে, লিমিট x টেন্ডস টু 0 a to the power alpha x minus b to the power beta x divided by x। 6 নম্বর ফর্মুলা, সব লাস্টের ফর্মুলাটা কি ছিল, ওটা ওটা আমরা কাজে লাগাবো। লাস্টের ফর্মুলা এরকম ছিল না, যে লিমিট x tends to 0 a to the power x minus 1 by x is equal to log a, এই ফর্মুলাটা লাগাবো। তাহলে দেখ লিমিট x tends to 0 a to the power alpha x minus 1 করছি মাইনাস b to the power beta x প্লাস 1 করছি, কিচ্ছু চেঞ্জ করলাম না, নিচে x আছে x রাখলাম। এবার দেখ লিমিট x tends to 0 a to the power alpha x minus 1 by x minus limit x tends to 0 b to the power beta x minus 1 by x। দেখ বুঝতে পারলি কিনা? এবার আমরা কি জানি, এখানে ফর্মুলা থেকে পাওয়ারে যা থাকবে নিচে সেম থাকবে, এখানে পাওয়ারে আলফা এক্স আছে তো নিচেও আমাকে আলফা এক্স আনতে হবে, ইন্টু আলফা করে দেবো। সিমিলারলি এখানে বিটা এক্স আনতে হবে, ইন্টু বিটা করে দেবো। কি বুঝতে পারলি? তাহলে এটা পুরোটা 1 হয়ে গেল, তো পড়ে থাকলো এখানে আলফা, আর এখানে এটা পুরোটা 1 হয়ে গেল, পড়ে থাকলো আলফা মাইনাস বিটা। কি বুঝতে পারলি কিনা? একের 5 হয়ে গেল। তারপরে কত আছে? একের 5 6 করবি, পারবি 6 পারবি। 7 7 পারবি, দুটো ফর্মুলা লাগবে সাথে, একটা কি দেখে দেখ, 7টা দেখ পারছিস কিনা, এর পরের দিন না হয় এগুলো নিয়ে আলোচনা করবো আবার। 7 8 আমার মনে হয় প্রায় প্রায় সবই পারবি এখানকার। হ্যাঁ হ্যাঁ, সংক্ষিপ্ত 8, সংক্ষিপ্তটা নিয়ে নে না পুরোটা। কোনটি প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ করা আছে, একই তো অঙ্ক, মানে অ্যান্সারটা দেওয়া আছে আর কিছুই না। পারবি পারবি, না পারলে তো আছি আমি, না চেষ্টা করবি তো। আজকে আর আমি এগোচ্ছি না, এর পরের দিন এইটুকু লিমিট শেষ করে যা প্রবলেম থাকবে করে নিয়ে কন্টিনিউটি স্টার্ট করবো, বুঝলি? পর পর এইভাবে ক্যালকুলাসটা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় শেষ করতে হয় করবো, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? সত্যি করে বলবি, আমাকে তো সত্যি কথাই বলতেই পারিস। হ্যাঁ তোদের সবার রে, দেবজ্যোতি, লাস্ট কোনটা অঙ্ক করালাম রে? এটা অঙ্ক লাস্ট করালাম? এটা লাস্ট করালাম তাই তো? এক মিনিট একটা, হ্যাঁ এই কটা আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, কটা পেজ হলো? 21টা পেজ হলো, আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। চিনি।
ওরা খাটে না বুঝলি, ওদেরকে বলিস না। ওদের আমি জানি, আমি ওদের অফলাইনে পড়িয়েছি কিনা, ওরা খাটে না, এরকম ব্যাপার। ভালো ছেলে আছে মানছি, কিন্তু খাটে না। না খাটলে হবে না, মানে আমি যে হোমওয়ার্ক গুলো দিলাম, হোমওয়ার্ক করতে হবে না, এরকম ব্যাপার। পরের দিন তো প্রবলেম বলতে হবে তোর, কোথায় কোথায় প্রবলেম। ওরা খাটে না, ফালতু হয়ে যাবে মানে। সত্যি, মানে এরকম স্টুডেন্ট বলবি যে নেটওয়ার্কটা ভালো থাকে ওদেরও, আর বোঝে, একটু বোঝে বলতে কি, খাটে। বোঝে সব বড় কথা না, বোঝানোটা আমার দায়িত্ব। খাটতে হবে ওকে, এটা হচ্ছে কথা। কবে আছে রে নেক্সট ক্লাস? চলে গেছে নাকি? কখন 4টা? বুধবার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, তাহলে রেখে দে, হ্যাঁ। রাখছি।